আজকের ভিডিওতে আমরা দেখব ক্লেইন বনাম বিশপ উতরাস্কির ভয়ঙ্কর মুখোমুখি লড়াইয়ে সাথে ব্যাকলুন্ডের রহস্যময় সিরিয়াল কিল কেসের রোমহর্ষক তদন্ত। লর্ড অফ দ্য মিস্ট্রিজের চ্যাপ্টার ৩০১ থেকে ৩১০-এর বিস্তারিত আলোচনা। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি একটি নির্জন নিভৃত বন, যার চারপাশ ঘন অন্ধকারে ঢাকা। সেই স্তব্ধতা ভেঙে হঠাৎ একটি কালো বিড়ালের তীক্ষ্ণ চিৎকার প্রতিধ্বনিত হয়, যা উপস্থিত সবার মনে এক অজানা আতঙ্কের শিহরণ জাগিয়ে তোলে। সেখানে কালো পোশাক পরিহিত একজন বয়স্ক ব্যক্তি এবং ১৫-১৬ বছর বয়সী একদল কিশোর কিশোরী জড়ো হয়েছিল। তাদের সবার দৃষ্টি ছিল মাঝখানে শুয়ে থাকা একটি নিথর লাশের দিকে। এক দমকা হিমশীতল হাওয়া বয়ে যায় এবং সেই কালো বিড়ালটি ভয়ে কুঁকড়ে গিয়ে সেখান থেকে দূরে পালিয়ে যায়। উপস্থিত মানুষগুলো তখন এতটাই মগ্ন ছিল যে তারা বিড়ালটির আচরণ খেয়াল করার অবস্থায় ছিল না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন লাশের কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না, তখন এক কিশোর কৌতূহলী হয়ে লাশের কাছে গিয়ে তার গায়ে আঙুল দিয়ে টোকা দেয়। কিন্তু ঠিক তখনই ঘটে সেই শিউরে ওঠার মতো ঘটনা। হঠাৎ সেই মৃতদেহটি সজাগ হয়ে উঠে বসে এবং সেই কিশোরকে জাপটে ধরে তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। রক্ত এবং কাঁচা মাংস চিবানোর বীভৎস শব্দে পুরো বনভূমি থমথমে হয়ে ওঠে। কালো পোশাক পরা লোকটি, যিনি আসলে প্রাচীন ফেসাক ভাষার একজন শিক্ষক, যার নাম কাপুস্কি রিড, তিনি পরিস্থিতি সামাল দিতে তার পিতলের বাঁশিটি বের করেন। তিনি হার্মিস ভাষায় উচ্চস্বরে আদেশ দেন যেন মৃত্যুর নামে সেই মৃতদেহটি শান্ত হয়। কিশোরটি তখন ভয়ে এবং যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েছিল। কাপুস্কি রিড নিজেকে অনেক বড় কোনো তান্ত্রিক বা আধ্যাত্মিক গুরু মনে করলেও ক্লেইনের চোখে তিনি ছিলেন কেবল একজন সাধারণ কর্পস কালেক্টর বা সিকোয়েন্স 9-এর একজন নবিশ। কাপুস্কি রিড যখন লাশটিকে ফিরে আসার আদেশ দিচ্ছিলেন, তখন সেই জম্বিটি তার অবাধ্য হয়ে বনের গহীনে অদৃশ্য হয়ে যায়। লোকটি সেখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার নিয়ন্ত্রণ ক্ষমতা মৃতদেহটিকে থামানোর জন্য যথেষ্ট ছিল না। বনের অন্য প্রান্তে আগে থেকেই অবস্থান করছিলেন ক্লেইন। তার হাতে ছিল মিস্টার আজিকের সেই রহস্যময় প্রাচীন তামার বাঁশি এবং দিয়াশলাইয়ের বাক্স। ক্লেইন অত্যন্ত কৌশলে জাদুকরী চাল দিচ্ছিলেন। তিনি একে একে দিয়াশলাইয়ের কাঠি জ্বালাচ্ছিলেন এবং নিভিয়ে মাটিতে ফেলছিলেন, যা সেই মৃতদেহটিকে তার দিকে আকর্ষণ করার একটি মাধ্যম হিসেবে কাজ করছিল। শীঘ্রই সেই বিকট দুর্গন্ধযুক্ত এবং ফ্যাকাশে চেহারার জম্বিটি ক্লেইনের দিকে তেড়ে আসে। ক্লেইন তখন তার বিশেষ ক্ষমতা এয়ার বুলেট ব্যবহার করেন। তিনি তার গাল ফুলিয়ে বাতাসের অদৃশ্য গুলি ছুটতে থাকেন। প্রথম গুলিতে লাশের বুকে বিশাল ক্ষত তৈরি হয় এবং দ্বিতীয় গুলিতে তার মাথা ছিন্নভিন্ন হয়ে পচা তরল বের হতে থাকে। কিন্তু সাধারণ আঘাতে এই জম্বিকে থামানো সম্ভব ছিল না। ক্লেইন তখন আঙুলের তুড়ি বাজিয়ে একের পর এক আগুনের কুণ্ডলী তৈরি করেন। আগুনের শিখা লাশটিকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং ধীরে ধীরে সেটি মোমের মতো গলতে শুরু করে। আগুনের তাপে লাশটি শেষ পর্যন্ত ছাই এবং চর্বিতে পরিণত হয়। ক্লেইন বুঝতে পেরেছিলেন যে এই মৃতদেহটি তার আগে মোকাবিলা করা যে কোনো জম্বি বা রেথের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। এরপর ক্লেইন সেই আতঙ্কিত কিশোরদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজের ক্ষমতার মাধ্যমে একটি জাদুকরী বিভ্রাম বা ইলিউশন তৈরি করেন। তিনি তাদের সামনে একজন ক্লাউন বা জোকারের বেশে উপস্থিত হন, যার মুখ লাল, হলুদ এবং সাদা রঙে রঞ্জিত। কিশোররা তখন ভয়ে কাঁপছিল, কারণ তাদের সঙ্গীটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল এবং তাদের শিক্ষক তাদের ফেলে পালিয়ে গিয়েছিল। ক্লেইন তাদের কঠোর স্বরে জিজ্ঞেস করেন এই অনুষ্ঠানের হোতাকে। তারা কাঁপতে কাঁপতে কাপুস্কি রিডের নাম বলে এবং জানায় যে তিনি তাদের অমরত্বের রহস্য শেখানোর প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে এসেছিলেন। ক্লেইন তাদের কঠোরভাবে সতর্ক করে দেন যেন তারা আর কখনো এই ধরনের কাজে লিপ্ত না হয়। তিনি নিজেকে নরকের দ্বারপাল হিসেবে পরিচয় দেন এবং তাদের বলেন যে যদি তারা এই ঘটনার কথা কাউকে ফাঁস করে দেয়, তবে তাদের মৃত্যু নিশ্চিত। এই ভয়ানক সতর্কবার্তা শুনে কিশোররা তাদের আহত সঙ্গীকে নিয়ে সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে যায়। ক্লেইন এরপর অত্যন্ত গোপনীয়তার সাথে রোগো কোলেমানের প্রাসাদে ফিরে আসেন। তিনি যখন এই মিশনে গিয়েছিলেন, তখন নিজের একটি ডামি বা পেপার ফিগারিন তৈরি করে বারান্দায় বসিয়ে রেখেছিলেন। সেই কাগজের প্রতিমূর্তিটি ক্লেইনের ছদ্মবেশে অনবরত সিগারেট খাচ্ছিল, যাতে বাড়ির অন্য দেহরক্ষীরা তার অনুপস্থিতি বুঝতে না পারে। ক্লেইন যখন প্রাসাদে ফিরে সেই কাগজের পুতুলটিকে স্পর্শ করেন, তখন সেটি আবার সাধারণ কাগজের টুকরোয় পরিণত হয়। তবে ক্লেইন লক্ষ্য করেন যে কাগজটি লালচে এবং জং ধরা দাগে ভর্তি হয়ে গেছে, যার মানে এটি এর কার্যকর ক্ষমতা হারিয়েছে। ক্লেইন সেই কাগজটি সযত্নে পকেটে লুকিয়ে ফেলেন।
কিছুক্ষণ পর স্টুয়ার্ট নামক অন্য দেহরক্ষীটি যখন ক্লেইনের খোঁজ নিতে আসে তখন ক্লেইন এমনভাবে অভিনয় করেন যেন তিনি সারা রাত সেখানেই বসে বিশ্রাম নিচ্ছিলেন। স্টুয়ার্ট বনের অন্ধকার এবং হিমশীতল হাওয়া দেখে এতটাই আতঙ্কিত ছিল যে সে ক্লেইনের অনুপস্থিতি নিয়ে কোনো প্রশ্নই তুলতে পারেনি। পরদিন সকালে এক নাটকীয় পরিবর্তন দেখা যায়। আদল নামের যে তরুণটি অসুস্থ ছিল সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তার বাবা রোগো কোলেমান এই খুশিতে স্টর্ম চার্চে ৩০০ পাউন্ড দান করার ঘোষণা করেন। ক্লেইন যখন এই খবর শোনেন তখন তিনি কম্বলের ওম নিতে নিতে মনে মনে হাসেন। তার কাছে ৩০০ পাউন্ডের এই দান অত্যন্ত বিলাসিতা বলে মনে হয়, কারণ তিনি জানতেন যে প্রকৃত বিপদ তিনি নিজে লড়াই করে সরিয়ে দিয়েছেন। আদল তার বাবাকে বলে যে পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি ছিল এবং তাকে কেউ আর মারতে চায় না। দুপুরের খাবারের টেবিলে কাসলানা যখন ক্লেইনকে গতরাতের ঘটনা সম্পর্কে সন্দেহবশত জিজ্ঞেস করেন, ক্লেইন খুব চতুরতার সাথে উত্তর দেন যে রাতে আদলের ওয়াশরুমে যাওয়া ছাড়া বিশেষ কিছুই ঘটেনি। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকল্যান্ডের গ্রিম গার্ডেন স্ট্রিটের সেই রহস্যময় পরিবেশ যেখানে গোয়েন্দা ক্লেইন মরেটির একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট শেষ হতে চলেছে। যে গোয়েন্দার অনুপস্থিতিতে ক্লেইন এই দায়িত্ব পালন করছিলেন তিনি ছুটি কাটিয়ে ফিরে আসায় ক্লেইনের কাজ সেখানেই সমাপ্ত হয়। জুয়েলারি ব্যবসায়ী রোগো কোলোম্যানের ছেলে অ্যাডলের অবস্থার বেশ উন্নতি হওয়ায় ব্যবসায়ী অত্যন্ত খুশি হন। এই খুশি এবং উদারতার বহিঃপ্রকাশ হিসেবে তিনি ক্লেইনকে পূর্ব নির্ধারিত ১০ পাউন্ড পারিশ্রমিকের সাথে আরও ৫০% বোনাস যোগ করে মোট ১৫ পাউন্ড প্রদান করেন। ক্লেইন মনে মনে হিসাব করছিলেন যে যদিও রোগো কোলোম্যান এমপ্রেস বড় বা ওয়েস্ট বড়োর অভিজাতদের মতো বিশাল ধনী নন, তবুও তার এই উদারতা প্রশংসনীয়। একজন সিকোয়েন্স 7 বিয়ন্ডার হিসেবে নিজের প্রতিদিনের মূল্য ১৫ পাউন্ড দেখে ক্লেইনের মনে মিস শ্যারনের কথা ভেসে ওঠে। মিস শ্যারন একজন সিকোয়েন্স 5 বিয়ন্ডার এবং তিনি মাত্র ৩ দিনের কাজের জন্য ১,০০০ পাউন্ড পারিশ্রমিক নেন। শক্তির এই স্তরবিন্যাস এবং অর্থের বিশাল পার্থক্য ক্লেইনকে বিয়ন্ডারদের জগতের কঠোর বাস্তবতা সম্পর্কে আরও একবার সচেতন করে তোলে। ক্লেইন তার আর্থিক অবস্থা নিয়ে মনে মনে একটি বিশাল পরিকল্পনা সাজাতে শুরু করেন। তিনি ভাবেন যদি তিনি প্রতিদিন এমন কাজ পেতেন তবে বছরে তার আয় হতো ৫,৪০০ পাউন্ডের বেশি। এই পরিমাণ টাকা তাকে ব্যাকল্যান্ডের উচ্চ মধ্যবিত্ত সমাজের একদম শীর্ষে পৌঁছে দিত। এমনকি ব্যাকল্যান্ড ব্যাংকের একজন শীর্ষ ব্যবস্থাপকের বার্ষিক আয়ও ৫,০০০ পাউন্ডের বেশি নয়। তবে এই কল্পনা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ তিনি জানেন বিয়ন্ডারদের জন্য কাজ সবসময় ধারাবাহিকভাবে আসে না। এছাড়া পরবর্তী সিকোয়েন্স অর্থাৎ সিকোয়েন্স 6-এ উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণের দামই হবে ৩,০০০ পাউন্ডের বেশি। সাধারণ মানুষের জন্য এটি একটি অকল্পনীয় অঙ্কের টাকা, যা দিয়ে সারা জীবন আয়েসে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু একজন বিয়ন্ডারের কাছে এটি কেবল তার উন্নতির একটি ধাপ মাত্র। ক্লেইনের জন্য একমাত্র স্বস্তির বিষয় হল অ্যাক্টিং মেথড জানা থাকলেও সিকোয়েন্স 7-এর পশন পুরোপুরি হজম করতে অন্তত ৬ মাস থেকে ৩ বছর সময় লাগে। জাদুকরের অভিনয়ের নিয়মগুলো দ্রুত ধরতে পারলেও তার হাতে টাকা জমানোর এবং প্রয়োজনীয় উপকরণের সূত্র খুঁজে বের করার জন্য অন্তত কয়েক মাস সময় থাকবে। ক্লেইন মনে মনে আশা করেন যে মিস জাস্টিসের কাছে তার পাওনা ৫,০০০ পাউন্ড হয়তো কোনো এক সময় কাজে আসবে, যদিও মিস জাস্টিসের বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। ক্লেইন তার পকেটে ১৫ পাউন্ডের ৩টি নোট নিয়ে ওয়েস্ট বড়ো ত্যাগ করেন এবং মিন্স্ক স্ট্রিটে তার ভাড়া বাড়িতে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি তার সুরক্ষার জন্য ব্যবহৃত সেই কাগজের পুতুলটি পুড়িয়ে ফেলেন এবং নতুন ২টি পুতুল তৈরি করে পকেটে রাখেন। সন্ধ্যার অন্ধকার নামার সাথে সাথে তিনি স্টিম মেট্রোতে চড়ে ব্যাকল্যান্ড ব্রিজ ডিস্ট্রিক্টে পৌঁছান এবং একটি গোপন বিয়ন্ডার গ্যাদারিং বা সভায় যোগ দিতে নির্দিষ্ট বাড়ির কড়া নাড়েন। সুরক্ষার জন্য তিনি মুখে একটি লোহার মাস্ক এবং গায়ে কালো আলখাল্লা পরে সভাকক্ষে প্রবেশ করেন। ক্লেইন লক্ষ্য করেন যে এবারের সভায় উপস্থিতের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক কম, যা তাকে কিছুটা অবাক করে। সভার পরিচালক ওল্ড আই অফ উইজডম ব্যাখ্যা করেন যে ব্যাকল্যান্ডের সিরিয়াল কিলারকে ধরার জন্য বর্তমানে নাইট হক্স, ম্যান্ডেটেড পানিশার্স এবং MI9-এর মতো সরকারি সংস্থাগুলো ব্যাপক তল্লাশি চালাচ্ছে। এই কড়াকড়ি এবং বিপদের আশঙ্কায় অনেক বিয়ন্ডারই আজ বাইরে বের হওয়ার ঝুঁকি নেননি। ক্লেইন ভিড়ের মধ্যে সেই চর্বিযুক্ত অ্যাপোথেকারিকে দেখে মনে মনে আশ্বস্ত হন, কারণ তার সাথেই আজ একটি লেনদেনের কথা ছিল। সভার শুরুতেই অ্যাপোথেকারি বেশ ব্যাকুলভাবে স্প্রিং অফ এলভস ম্যারো ক্রিস্টাল কেনার প্রস্তাব দেন। ক্লেইন কালক্ষেপণ না করে জানান যে তার কাছে এটি আছে। তিনি তার পকেট থেকে একটি লোহার সিগারেটের কেস বের করেন
এবং তার ভেতরে রাখা ডিম্বাকৃতির সেই উজ্জ্বল ক্রিস্টালটি সবার সামনে প্রদর্শন করেন। অ্যাপোথেকারি যখন ক্রিস্টালটি দেখছিলেন, তার চোখে মুখে এমন এক মুগ্ধতা ছিল যেন তিনি কোনো অপার্থিব সম্পদ দেখছেন। ক্লেইন এই মূল্যবান উপকরণের বিনিময়ে ৩০০ পাউন্ড নগদ এবং সাথে অ্যাপোথেকারি ফর্মুলার একটি নিশ্চিত সূত্রের দাবি করেন। অ্যাপোথেকারি প্রথমে দাম কমানোর জন্য দরদাম করার চেষ্টা করেন এবং ক্লেইনকে বলেন যে তিনি ২০০ পাউন্ড এবং একটি সূত্র দিতে পারবেন। কিন্তু ক্লেইন তার সিদ্ধান্তে অটল থাকেন এবং যুক্তি দেন যে এই উপকরণের দাম অন্য কেউ হলে ৫০০ পাউন্ডও চাইতে পারত। শেষ পর্যন্ত অ্যাপোথেকারি হার মানেন এবং ৩০০ পাউন্ড ও সূত্রটি দিতে রাজি হন। তবে লেনদেনের সময় একটি মজার ঘটনা ঘটে। অ্যাপোথেকারি ক্লেইনকে আগে দেওয়া কিছু ঘুমের ওষুধের সেডেটিভের দাম বাবদ ২ পাউন্ড কেটে রেখে বাকি ২৯৮ পাউন্ড নগদ প্রদান করেন। ক্লেইন মোমবাতির অস্পষ্ট আলোয় টাকাগুলো পরীক্ষা করে সতর্কতার সাথে নিজের পকেটে ভরে নেন। অ্যাপোথেকারির দেওয়া সেই চিরকুটে একটি গুরুত্বপূর্ণ সূত্র লেখা ছিল। সেখানে বলা হয়েছিল যে ব্যাকল্যান্ড ব্রিজের দক্ষিণ দিকে রোজ স্ট্রিটে অবস্থিত হারভেস্ট চার্চে গিয়ে বিশপ উট্রাভাস্কির সাথে দেখা করতে হবে। সেখানে একটি বিশেষ মিশনে সাহায্য করতে পারলে অ্যাপোথেকারি ফর্মুলাটি পাওয়া সম্ভব। ক্লেইন বুঝতে পারেন যে হারভেস্ট চার্চটি চার্চ অফ মাদার আর্থের অংশ এবং তারা প্লান্টার ও অ্যাপোথেকারি পাথওয়ের জ্ঞান সংরক্ষণ করে। এই তথ্যটি ক্লেইনের কাছে বেশ নির্ভরযোগ্য মনে হয়। তবে সভার পরিবেশ হঠাৎ থমথমে হয়ে ওঠে যখন স্ট্রে ডগ নামের একজন ব্যক্তি তার এক বিয়ন্ডার বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য সবার কাছে সাহায্য প্রার্থনা করেন। তার বন্ধুকে ম্যান্ডেটেড পানিশার্সরা বন্দী করেছে এবং তিনি তাকে উদ্ধার করতে চান। ওল্ড আই অফ উইজডম সরাসরি এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন যে একটি সরকারি গির্জার ভেতর হামলা করা মানে নিশ্চিত মৃত্যু। স্ট্রে ডগ তখন অত্যন্ত আর্তনাদ করে বলেন যে তার বন্ধু একজন দক্ষ চিকিৎসক ছিলেন এবং কখনও কারো ক্ষতি করেননি। কেবল বিয়ন্ডার হওয়ার অপরাধে তাকে কেন অন্ধকার কারাগারে পৌঁছতে হবে? এই ঘটনাটি ক্লেইনকে বিয়ন্ডারদের জগতের নিষ্ঠুরতা এবং সরকারি আইনের কঠোরতা সম্পর্কে আরও একবার গভীরভাবে ভাবিয়ে তোলে। সভার শেষে ক্লেইন নিজের সুরক্ষার জন্য বিশেষ জাদুকরী গুলির খোঁজ করেন, যা ভূত তাড়না বা অশুভ শক্তি বিনাশে কার্যকর। তিনি জানতে পারেন যে পরবর্তী সভায় এ বিষয়ে উত্তর পাওয়া যেতে পারে। ক্লেইন সভার পর সরাসরি বাড়ি না ফিরে ইস্ট বরোর দিকে যান এবং সেখানে নিজের পোশাক পরিবর্তন করে কাপুস্কি রিড নামে এক ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে রওনা হন, যাকে তিনি নুমিনাস এপিস্কোপেটের একজন সদস্য বলে সন্দেহ করছিলেন। অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ব্যাকল্যান্ডের রাস্তায় ক্লেইন যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন তার মনে বিয়ন্ডারদের জগতের এই জটিল সমীকরণ এবং নিজের ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। গল্পের শুরুতেই আমরা দেখি নর্থ বরো অঞ্চলের আউলকা স্ট্রিটের একটি শান্ত এবং কিছুটা রহস্যময় আবহাওয়া। এখানে কাপুস্কি রিড নামের এক জ্যেষ্ঠ শিক্ষক তার পড়ার ঘরের একটি আরামদায়ক চেয়ারে বসে আছেন। তার সামনেই ফায়ার প্লেসে কয়লা পুড়ছে, যা ঘরের নিস্তব্ধতাকে আরও ঘনীভূত করছে। কাপুস্কি পেশায় একজন সরকারি স্কুলের শিক্ষক এবং তার বেতন সপ্তাহে ৪ পাউন্ডের বেশি, যা সেই সময়ের হিসেবে বেশ সম্মানজনক। কিন্তু মজার বিষয় হল, তার জীবনযাত্রায় কোনো বিলাসিতার ছাপ নেই। তার পরনের ঘরোয়া পোশাকগুলোতে তালি লাগানো এবং টেবিলের ওপর রাখা চায়ের কাপগুলো অত্যন্ত সাধারণ। কাপুস্কির শারীরিক গঠন বেশ অদ্ভুত। তার গালের হাড়গুলো বেশ উঁচু এবং তার বুকটি সামনের দিকে কিছুটা অস্বাভাবিকভাবে বের করা, যেটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বিকৃতি বলা যেতে পারে। তার কোলের ওপর প্রাচীন ফেসাক ভাষায় লেখা একটি কবিতার বই পড়ে আছে, কিন্তু অনেকক্ষণ ধরে সে বইটির একটি পাতাও উল্টায়নি। তার দৃষ্টি ছিল স্থির এবং শূন্য। হঠাৎ করেই এই নিস্তব্ধতা ভেঙে তার কানে একটি হালকা হাসির শব্দ ভেসে আসে। শব্দটা ছিল অনেকটা বয়ঃসন্ধিকালে থাকা কোনো কিশোরের কর্কশ কণ্ঠের মতো। কেউ একজন তাকে প্রশ্ন করে যে সে কেন পালিয়ে যায়নি বা পুলিশের ভয় তার আছে কিনা। এই অপ্রত্যাশিত শব্দ শুনে কাপুস্কি চমকে ওঠেন এবং প্রায় চেয়ার থেকে লাফিয়ে পড়ার উপক্রম হন। তিনি দ্রুত মাথা ঘুরিয়ে দেখেন যে কয়েক পা দূরেই সোফায় একজন ব্যক্তি বসে আছেন। সেই আগন্তুক লিনেন শার্ট এবং হালকা প্যান্ট পরেছিলেন, কিন্তু কাপুস্কি তার মুখটি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না, কারণ ক্লেইন সেখানে তার হ্যালিউসিনেশন বা মতিভ্রম তৈরির ক্ষমতা ব্যবহার করেছিলেন। ক্লেইন অত্যন্ত শান্তভাবে সেখানে বসেছিলেন এবং কাপুস্কিকে জানান যে সেদিন ভোরে বনের মধ্যে তিনি কাপুস্কি এবং তার সঙ্গীদের এক ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিলেন। কাপুস্কি যখন বুঝতে পারেন যে এই ব্যক্তিই সেই রাতে বনের মধ্যে জেগে ওঠা মৃতদেহটিকে প্রতিহত করেছিলেন, তখন তিনি কিছুটা আশ্বস্ত হন, কিন্তু তার মনের মধ্যে ভয় তখনও কাজ করছিল। ক্লেইন তাকে সরাসরি প্রশ্ন করেন যে তিনি কেন এখনও বাড়িতে বসে আছেন
যেখানে তিনি অনেকগুলো অপরাধের সাথে যুক্ত। কাপুস্কি স্বীকার করেন যে তিনি গোপনে লাশ কেনা এবং কবর থেকে মৃতদেহ চুরির মতো অপরাধ করেছেন, যার জন্য তার 10 বছরের বেশি জেল হতে পারে এবং চার্চের পক্ষ থেকেও কঠোর শাস্তি পেতে পারেন। কাপুস্কি তার জীবন দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে তিনি ভেবেছিলেন যে শিশুরা এবং তাদের অভিভাবকরা তার বিরুদ্ধে মুখ খুলবে না, কারণ তারাও এই কাজের অংশীদার ছিল। তবে তিনি এটিও জানান যে ইতিমধ্যে কিছু শিশু তাদের বাবা মাকে সব বলে দিয়েছে এবং গ্যাংস্টাররা তাকে সতর্ক করেছে যাতে তিনি স্কুল থেকে পদত্যাগ করেন এবং এলাকা ছেড়ে চলে যান। ক্লেইন তাকে মনে করিয়ে দেন যে অবুঝ শিশুদের অপরাধমূলক কাজে প্ররোচিত করা একটি জঘন্য অপরাধ। কাপুস্কি দীর্ঘশ্বাস ফেলে বলেন যে তিনি কেবল তাদের অমরত্বের রহস্য শেখাতে চেয়েছিলেন এবং তিনি আর কখনো এমন কাজ করবেন না। এই আলাপচারিতার এক পর্যায়ে ক্লেইন জানতে চান যে কাপুস্কি এই আধ্যাত্মিক নাচ বা স্পিরিট ডান্স কোথা থেকে শিখেছেন। কাপুস্কি একে ডেথ ডান্স বা মৃত্যুর নাচ হিসেবে অভিহিত করেন এবং জানান যে একজন বয়স্ক ভবঘুরে ব্যক্তি তাকে এটি শিখিয়েছিলেন। সেই বৃদ্ধ ব্যক্তি কাপুস্কির বাড়ির সামনে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং কাপুস্কি দয়াপরবশ হয়ে তাকে সেবা শুশ্রূষা করেছিলেন। সেই বৃদ্ধ তাকে বলেছিলেন যে মৃত্যু মানেই শেষ নয় এবং তিনি কাপুস্কিকে একটি মশা মেরে আবার সেটিকে জীবিত করে এক অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। ক্লেইন মনে মনে ভাবছিলেন যে এটি যেন কোনো উপন্যাসের গল্পের মতো, যেখানে কোনো মরহুম মাস্টার তার শিষ্যকে অসাধারণ কিছু শিখিয়ে যান। কাপুস্কি সেই বৃদ্ধের স্মৃতি থেকে জানান যে তিনি কয়েকদিন কাপুস্কির বাড়িতে ছিলেন এবং তাকে অনেক গোপন জ্ঞান ওই মৃত্যুর নাচ শিখিয়েছিলেন। তবে সেই সময়টা খুব সংক্ষিপ্ত ছিল এবং বৃদ্ধ মারা যাওয়ার আগে তাকে একটি সূক্ষ্ম তামার বাঁশি দিয়ে যান। ক্লেইন লক্ষ্য করেন যে কাপুস্কি সেই বাঁশিটি বের করেছেন, যা দেখতে একদম নতুনের মতো। কাপুস্কি জানান যে প্রায় 6 মাস আগে তিনি সেই বৃদ্ধকে তার পেছনের বাগানে সমাহিত করেছিলেন। ক্লেইন সন্দেহ করেন যে সেই বৃদ্ধ ব্যক্তি হয়তো নিউমিনাস এপিস্কোপেট নামক কোনো রহস্যময় সংগঠনের সদস্য ছিলেন। এরপর ক্লেইন কাপুস্কিকে বাঁশিটি বাজাতে বলেন। কাপুস্কি যখন বাঁশি বাজান, ক্লেইন তার আধ্যাত্মিক দৃষ্টি বা স্পিরিট ভিশন সক্রিয় করেন। তিনি দেখেন যে ঘরের মেঝেকে পানির মতো ঢেউ খেলছে এবং বাতাস হঠাৎ শীতল হয়ে গেছে। মাটি ফুঁড়ে 3 চোখ বিশিষ্ট একটি করটি বেরিয়ে আসে, যার চারপাশে অনেকগুলো কালো রঙের শুঁড় বা টেন্টাকেল ছিল। এই অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণীটি আসলে একটি মেসেঞ্জার বা বার্তাবাহক ছিল। ক্লেইন অবাক হয়ে দেখেন যে সেই মেসেঞ্জারটি বারবার কাপুস্কির পা এবং পোশাক ধরে টানছে, কিন্তু কাপুস্কি কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি কেবল চারপাশ শীতল হয়ে যাওয়ার অনুভূতি পাচ্ছিলেন। ক্লেইন বুঝতে পারেন যে কাপুস্কি কোনো বিয়ন্ডার বা জাদুকরী ক্ষমতার অধিকারী নন, বরং তিনি এই জগতের একদমই আনাড়ি মানুষ, যিনি রহস্যময় জগতের দরজাই খুঁজে পাননি। কাপুস্কি চিঠি না ছাড়াই মেসেঞ্জারকে ডেকে পাঠিয়েছেন দেখে ক্লেইন বেশ বিস্মিত হন। অবশেষে সেই বার্তাবাহক কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে আবার মাটির নিচে চলে যায়। কাপুস্কি যখন ক্লেইনকে জিজ্ঞেস করেন যে তিনি কি ঠান্ডা অনুভব করেছেন কিনা, তখন ক্লেইন কোমল মাথা নেড়ে সম্মতি জানান। কাপুস্কি আরও জানান যে গত 2 সপ্তাহ ধরে তার মনে হচ্ছে তার চারপাশের মানুষগুলো যেন এক একটি লাশ, যারা যে কোনো সময় জেগে উঠতে পারে। ক্লেইন কাপুস্কির আভা বা অরা দেখে বুঝতে পারেন যে তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। তিনি কাপুস্কিকে পরামর্শ দেন যাতে তিনি আগামী 2 মাস সপ্তাহে অন্তত 3 বার ক্যাথেড্রালে গিয়ে প্রার্থনা করেন এবং ধর্মোপদেশ শোনেন, নয়তো তাকে নিজের কবরের প্রস্তুতি নিতে হতে পারে। সবশেষে ক্লেইন আদেশ দেন যাতে কাপুস্কি তাকে সেই বৃদ্ধের কবরের কাছে নিয়ে যান। কাপুস্কি অনিচ্ছা সত্ত্বেও ক্লেইনকে তার বাগানের একটি শুকিয়ে যাওয়া গাছের নিচে নিয়ে যান। চাঁদের আলোয় কাপুস্কি মাটি খুঁড়তে শুরু করেন এবং একসময় কবরের উপরের স্লেট পাথরটি সরিয়ে ফেলেন, কিন্তু স্লেটটি সরানোর সাথে সাথেই কাপুস্কি এক আর্ত চিৎকার দিয়ে কয়েক পা পিছিয়ে মাটিতে পড়ে যান। কবরের ভেতর কোনো পচা মৃতদেহ বা কঙ্কাল ছিল না, তার বদলে কবরের তলায় ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য সাদা পালক, যেগুলো এক ধরনের হলদেটে তেলে ভেজা ছিল। এই দৃশ্যটি দেখে কাপুস্কি এবং ক্লেইন দুজনেই বুঝতে পারেন যে রহস্যটি তারা যতটা সাধারণ ভেবেছিলেন, এটি তার চেয়েও অনেক বেশি গভীর এবং ভীতিপ্রদ। ক্লেইন বুঝতে পারেন যে সেই বৃদ্ধ ব্যক্তিটি আসলে কে ছিলেন বা তার সাথে কি ঘটেছিল তা জানার জন্য তাকে আরও গভীরে অনুসন্ধান করতে হবে। বাগানের সেই নিস্তব্ধতায় কেবল কাপুস্কির ভয়ার্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, আর মাথার ওপর লালচে চাঁদটি যেন এক অশুভ সংকেত দিচ্ছিল। ক্লেইন নিথরভাবে দাঁড়িয়ে সেই হলুদ পালকগুলোর দিকে তাকিয়ে থাকেন, যা কিনা এক অজানিত রহস্যের নতুন দিগন্ত উন্মোচন করছিল। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকলন্ডের এক রহস্যময় এবং নির্জন সমাধিক্ষেত্রে ক্লেইন মোরেন্টি একটি অদ্ভুত ও লাশহীন কবরের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। কবরের ভেতরে কোনো মৃতদেহ না থাকলেও
সেখানে ক্লেইন কিছু সাদা পালক দেখতে পান যেগুলোতে এক ধরনের হোলডেটে তেল লেগেছিল। এই দৃশ্য দেখে ক্লেইনের মনে প্রথমেই যে শব্দটি ভেসে আসে তা হল দেবদূত, কারণ 7টি প্রধান চার্চের ধর্মগ্রন্থে দেবদূত বা সেইন্টদের পিঠে সাদা ডানা থাকার কথা উল্লেখ আছে। কিন্তু ক্লেইন দ্রুতই অন্য একটি ঘটনার সাথে এর যোগসূত্র খুঁজে পান, যেখানে মিস্টার আজিক তাকে তার একটি স্বপ্নের কথা বলেছিলেন। সেই স্বপ্নে আজিক একটি অন্ধকার সমাধির ভেতরে খোলা কফিনের পাশে অনেকগুলো মৃতদেহ দেখেছিলেন, যাদের পিঠ থেকে সাদা পালক গজাচ্ছিল। ক্লেইন শান্তভাবে সেই হলদেটে তেলমাখা পালকগুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকেন, এটি কি ডেথ পাথওয়ের কোনো বিশেষ বৈশিষ্ট্য নাকি নিউমিনাস এপিস্কোপেটের কোনো কারসাজি। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন যে এই মৃত ব্যক্তিটি অন্তত সিকোয়েন্স 1 বা 2 এর কোনো উচ্চ পর্যায়ের বিয়ন্ডার ছিলেন না, কারণ টিনজেন সিটির চ্যানিস গেটে রাখা কোনো সেইন্টের দেহভস্মের মতো শক্তিশালী অস্তিত্ব যখন মারা যায় তখন তারা তাদের চারপাশে একটি প্রবল এবং শীতল প্রভাব ফেলে। ক্লেইন সন্দেহ করেন যে এই ব্যক্তিটি হয়তো আসলে মারা যাননি, বরং মিস্টার আজিকের মতো কোনো অবস্থায় আছেন। তাই তিনি কবর থেকে 3টি সাদা পালক সংগ্রহ করেন, যাতে পরে ডিভিনেশনের মাধ্যমে এর রহস্য উন্মোচন করা যায়। ঠিক সেই সময় কাপুস্কি নামক ব্যক্তিটি ভয় পেয়ে ক্লেইনের পাশে এসে দাঁড়ান এবং কবরে লাশ না দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ক্লেইন যখন নিচু স্বরে বলেন যে হয়তো লাশটি নিজেই কবর থেকে উঠে চলে গেছে, তখন কাপুস্কি চরম আতঙ্কে কাঁপতে থাকেন, কারণ তিনি কোনো পুনরুত্থান বা রেজারেকশন রিচুয়াল পালন করেননি। ক্লেইন তাকে মনে করিয়ে দেন যে ডেথ পাথওয়ের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী মৃত্যু মানেই সবকিছুর শেষ নয়। কাপুস্কি তার নিজের বিশ্বাসের এই বাস্তব রূপ দেখে এতটাই ভয় পেয়ে যান যে তিনি তার কাছে থাকা তামাটে বাঁশিটি তুসক নদীতে ফেলে দিতে চান, কিন্তু ক্লেইন সেটি নিজের কাছে নিয়ে নেন। ক্লেইন বুঝতে পারেন যে এই বাঁশিটি দিয়ে হয়তো সেই মৃত ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব, যদিও তিনি জানতেন যে এটি বিপদমুক্ত নয়। ক্লেইন কাপুস্কিকে কবরটি আবার ভরাট করার নির্দেশ দেন এবং তার কাছ থেকে স্পিরিট ডান্স ও অন্যান্য গুহীয় বিদ্যা সংক্রান্ত তথ্য জেনে নেন। এরপর ক্লেইন তার ছদ্মবেশ বদলে মিন্স্ক স্ট্রিটে নিজের বাড়িতে ফিরে যান এবং সংগৃহীত 3টি সাদা পালট ও তামাটে বাঁশি নিয়ে গ্রে ফগের রহস্যময় জগতে প্রবেশ করেন। সেখানে দি ফুল হিসেবে নিজের উচ্চাসনে বসে তিনি সেই পালকগুলোর উৎস জানার জন্য ডিভিনেশন শুরু করেন। ধ্যানমগ্ন অবস্থায় ক্লেন এক অদ্ভুত স্বপ্ন দেখেন, যেখানে চারপাশ ছিল ধূসর সাদা কুয়াশায় ঘেরা এবং সেখানে কোনো আলো ছিল না। হঠাৎ সেই অন্ধকার জগৎটি রক্তিম চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে এবং হলুদ বাদামি মাটির ভেতর থেকে একটি ফ্যাকাশে হাত বেরিয়ে আসে। সেই চিত্রটিতে দেখা যায় এক ব্যক্তি কোনো পাথর না সরিয়েই সরাসরি মাটির ভেতর দিয়ে উঠে দাঁড়াচ্ছেন এবং তার পিঠের জামা ফুঁড়ে একের পর এক সাদা পালক গজাচ্ছে। ক্লেন সেই ব্যক্তির মুখ দেখতে পান, যেখানে লাল রঙের ছোপ ছিল এবং তার চোখগুলো ছিল একদম ভাবলেশহীন ও শূন্য। ক্লেন বুঝতে পারেন যে এই রূপান্তরটি ছিল মানুষের শরীর এবং স্পিরিট বডির মাঝামাঝি একটি অসম্পূর্ণ অবস্থা, যা তাকে সরাসরি বাস্তব পৃথিবী এবং আত্মার জগতের সাথে যুক্ত করে। তিনি আরও লক্ষ্য করেন যে বর্তমান সময়ে কাপুস্কির দেওয়া সেই তামাটে বাঁশিটি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ স্পিরিট পেন্ডুলাম তাকে বিপদের সংকেত দিচ্ছিল। ক্লেন আফসোস করেন যে তিনি গ্রে ফগের ওপরে থেকে মেসেঞ্জার বা বার্তাবাহক ডাকতে পারেন না, অন্যথায় হয়তো কোনো বিপদ হতো না। গল্পের দৃশ্যপট এরপর বদলে যায় এবং আমরা এমপ্রেস বড়র এক নির্জন বনে এক মধ্যবয়সী অ্যাপথেকারীকে দেখতে পাই। তিনি সেখানে তার লাগানো ভেষজ উদ্ভিদগুলো সংগ্রহ করছিলেন এবং লক্ষ্য করেন যে তার শারীরিক সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। তিনি এখন সিকোয়েন্স 8-এর বিস্ট টেমার বা পশু বশকারী হয়ে উঠেছেন, যা তাকে অবাক করে, কারণ একজন ঔষধ প্রস্তুতকারক বা আকথেকারী সাধারণত মৃত উদ্ভিদ বা প্রাণীর অংশ নিয়ে কাজ করে, কিন্তু একজন বিস্ট টেমার জীবিত প্রাণীদের বশ করে। তিনি মনে মনে ভাবছিলেন যে পরবর্তী সিকোয়েন্স 7-এ কি তিনি মানুষকেও বশ করার ক্ষমতা পাবেন কিনা। ঠিক সেই সময় তিনি অদূরে একটি বড় গোল্ডেন রিট্রিভার কুকুরকে দৌড়াতে দেখেন, যা আসলে অড্রে হলের বুদ্ধিমান কুকুর সুজি। সুজি যখন সেই লোকটির চোখের দিকে তাকায়, সে এক ধরনের ভয় অনুভব করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সুজি অড্রের কাছে ফিরে গিয়ে জানায় যে সে বনে এক ভয়ঙ্কর মানুষকে দেখেছে, যার চোখগুলো ছিল অত্যন্ত বিপজ্জনক। সুজি মনে করে যে ওই লোকটি তার জন্য এক ধরনের প্রাকৃতিক শত্রু বা ন্যাচারাল এনিমি। অড্রেও লক্ষ্য করেন যে শহরের সাম্প্রতিক সিরিয়াল মার্ডারের কারণে পরিস্থিতি বেশ থমথমে হয়ে আছে এবং তাদের বিয়ন্ডারদের গোপন সভাটিও বাতিল করা হয়েছে। শনিবার সকালে ক্লেন যখন নিজের বাড়িতে নুডলস এবং ময়দার রুটি বা ফ্ল্যাট ব্রেড তৈরি করে তার শৈশবের সেই চেনা স্বাদের প্রাতরাশ উপভোগ করছিলেন, ঠিক তখন তার দরজায় কড়া নাড়েন বিখ্যাত গোয়েন্দা আইজেনগার্ড স্ট্যান্টন।
স্ট্যান্টন ছিলেন অত্যন্ত মার্জিত রুচির একজন মানুষ, যার পুলিশের সাথেও ভালো যোগাযোগ ছিল। তিনি ক্লেনকে এক বড় প্রস্তাব দেন এবং বলেন যে ব্যাকলন্ডের সিরিয়াল কিলারকে ধরার জন্য তিনি ক্লেনের সাথে কাজ করতে চান। পুলিশ এই খুনিকে ধরার জন্য ২,০০০ পাউন্ডের এক বিশাল পুরস্কার ঘোষণা করেছে। ক্লেন এই প্রস্তাব শুনে অবাক হলেও বুঝতে পারেন যে এটি তার জন্য এক বিশাল সুযোগ। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকলন্ডের কুয়াশাচ্ছন্ন শহরের বুকে এক নতুন রহস্যের জাল বিস্তার লাভ করছে, যা সাধারণ মানুষের কল্পনার অতীত। লর্ড অব দ্য মিস্ট্রিজ মহাবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র শার্লক মোরিয়ার্টি, যিনি আসলে আমাদের পরিচিত ক্লেইন মোরেটি, তার সামনে একটি বড় সুযোগ ও চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়। ব্যাকলন্ডের প্রবীণ ও বিখ্যাত গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টন যখন ক্লেইনের সামনে ২,০০০ পাউন্ডের একটি বাউন্টি বা পুরস্কারের ঘোষণা দেন, তখন ক্লেইন ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যান। কারণ ব্যাকলন্ডের মতো শহরে ২,০০০ পাউন্ড একজন ব্যক্তিগত গোয়েন্দা বা বাউন্টি হান্টারের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ক্লেইন তার মনের ভেতরে এক গভীর বিশ্লেষণ শুরু করেন। তিনি ভাবেন যে এই পুরস্কারের অঙ্কটি মোটেও সাধারণ নয়। যদি আমরা সমুদ্রের ত্রাস রিয়ার অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোজের সাথে তুলনা করি, তবে দেখি যে সিকোয়েন্স ৫ স্তরের সেই দুর্ধর্ষ জলদস্যুর মাথার দাম ছিল ১০,০০০ পাউন্ড। সেই তুলনায় শহরের ভেতরে অবস্থানরত একজন খুনিকে ধরার জন্য ২,০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করার অর্থ হল সে কোনো সাধারণ অপরাধী নয়। ক্লেইন সন্দেহ করেন যে হয়তো নাইট হক এবং ম্যান্ডেটেড পানিশারদের মতো সরকারি অতিপ্রাকৃত সংস্থাগুলো এই অপরাধীকে সিকোয়েন্স ৭ স্তরের মনে করে ভুল করছে। আসলে অপরাধী হয়তো সিকোয়েন্স ৫ স্তরে পৌঁছনোর কাছাকাছি কোনো এক শক্তিশালী অতিপ্রাকৃত বিশেষজ্ঞ। ক্লেইন যখন এই মামলার গভীরে প্রবেশ করেন, তখন তার মাথায় সিটি অফ সিলভারের দ্য সানের দেওয়া কিছু প্রাচীন আচারের কথা ভেসে ওঠে। তিনি ভাবেন যে খুনি যে পথ বা পাথওয়ে অনুসরণ করছে তা অত্যন্ত প্রাচীন এবং সম্ভবত ক্যাটাক্লিজম বা মহাপ্রলয়ের আগের সময়ের। এই বিষয়গুলো ক্লেইনকে এক বিশাল ধাঁধার সামনে দাঁড় করিয়ে দেয়। তিনি ভাবেন যে দেবী বা স্টিম চার্চের মতো বড় ধর্মীয় সংস্থাগুলো, যারা মহাপ্রলয়ের পর উত্থান লাভ করেছে, তাদের কাছে হয়তো এই প্রাচীন ইতিহাস নেই। কিন্তু লর্ড অফ স্টর্মস চার্চ, যারা নিজেদের পৃথিবীর প্রাচীনতম দাবি করে, তাদের কাছেও কি এই বিষয়ে কোনো তথ্য নেই? ক্লেইন অনুমান করেন যে সম্ভবত শয়তান বা ডেভিলরা যখন অতল গহ্বর বা অ্যাবিসে ফিরে গিয়েছিল, চার্চগুলোর ইতিহাস হয়তো তার পরবর্তী কোনো সময় থেকে সংরক্ষিত হতে শুরু করেছে। এই ঐতিহাসিক প্রেক্ষাপট ক্লেইনের তদন্তকে আরও রহস্যময় করে তোলে। আইসেনগার্ড স্ট্যান্টন যখন ক্লেইনকে এই সিরিয়াল কিলিং মামলার তদন্তে যোগ দেওয়ার প্রস্তাব দেন, তখন ক্লেইন এক কঠিন মানসিক দ্বন্দ্বে পড়ে যান। একজন সাধারণ গোয়েন্দা হলে নিশ্চয়ই এই প্রস্তাব লুফে নিত, কারণ এতে যেমন বিপুল অর্থ আছে, তেমনি স্ট্যান্টনের মতো বড় মাপের গোয়েন্দার সাথে কাজ করে খ্যাতি ও সুসম্পর্ক গড়ার সুযোগ আছে। কিন্তু ক্লেইন জানেন যে তিনি সাধারণ কেউ নন। তিনি ভাবেন যে যদি তিনি সরাসরি এই তদন্তে জড়ান, তবে হয়তো নাইট হকদের মুখোমুখি হতে হবে, যারা এই মামলার দায়িত্বে আছে। ক্লেইন বর্তমানে দাড়ি রেখেছেন, চশমা পরেন এবং চুলের ধরন বদলেছেন ঠিকই, কিন্তু তিনি ম্যাডাম ডেলিন মতো সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারীদের সামনে ধরা পড়ার ভয় পান। তবে তার নৈতিক সত্তা তাকে চুপ থাকতে দেয় না। তিনি ভাবেন যে যদি এই খুনিকে দ্রুত ধরা না যায়, তবে হয়তো আরও অনেক নিরপরাধ মেয়ের প্রাণ যাবে। তাই তিনি বুদ্ধিমত্তার সাথে একটি শর্ত দেন যে তিনি কেবল তথ্যের বিশ্লেষণ এবং আলোচনায় অংশ নেবেন, সরাসরি কোনো মাঠ পর্যায়ের তদন্ত বা ইনভেস্টিগেশনে যাবেন না। ক্লেইন ঠিক করেন যে তিনি গ্রে ফগ বা ধূসর কুয়াশার উপরে গিয়ে আগে ভবিষ্যৎবাণী বা ডিভিনেশন করে দেখবেন যে এতে তার কোনো ঝুঁকি আছে কিনা। আইসেনগার্ড স্ট্যান্টন ক্লেইনের এই শর্ত মেনে নেন এবং তার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করেন। স্ট্যান্টন অবাক হয়েছিলেন যে ক্লেইন কিভাবে একাকী তদন্ত করে ইস্ট বালাম ডকের রহস্য ভেদ করেছিলেন এবং ডক ইউনিয়নের যোগসূত্র খুঁজে বের করেছিলেন। ক্লেইন অবশ্য বিনয়ের সাথে এই কৃতিত্বের কিছু অংশ সাংবাদিক মাইক জোজেফকে দেন এবং মিথ্যে করে বলেন যে তিনি মূলত নকল অপরাধীদের কাজের ধরন বিশ্লেষণ করে আসল খুনিকে খুঁজে পেয়েছেন। স্ট্যান্টন তাকে তার সাথে হিলস্টোন বড় এলাকার একটি পুরনো বাড়িতে নিয়ে যান, যেখানে এই মামলার আলোচনার জন্য অন্যান্য গোয়েন্দারা সমবেত হয়েছিলেন। সেখানে যাওয়ার আগে ক্লেইন বাথরুমে গিয়ে দ্রুত গ্রে ফগের উপরে ডিভিনেশন সম্পন্ন করেন এবং আশ্বস্ত হন যে এতে তাৎক্ষণিক কোনো বড় বিপদ নেই। স্ট্যান্টনের বাড়িতে পৌঁছে ক্লেইন দেখেন সেখানে প্রায় ১৬ জন গোয়েন্দা উপস্থিত আছেন। সেখানে তার দেখা হয় পরিচিত গোয়েন্দা স্টুয়ার্ট এবং কাসলানার সাথে। স্টুয়ার্ট মজার ছলে একে সাইকোলজিক্যাল সিঙ্ক্রোনিসিটি বা মনস্তাত্ত্বিক সমাপতন বলে অভিহিত করেন। স্টুয়ার্ট অতিপ্রাকৃত ঘটনাকে ভয় পেলেও খুনের মামলা সমাধানে আগ্রহী ছিলেন, কারণ তার কাছে সাধারণ খুনের মামলা অতিপ্রাকৃত মামলার চেয়ে কম ভয়ানক মনে হতো।
তদন্তের মূল আলোচনা যখন শুরু হয় তখন প্রতিটি গোয়েন্দাকে এই মামলা সম্পর্কিত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়। স্টুয়ার্ট একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেন যে পুলিশ সম্ভবত ভিকটিমদের পরিচয় বা তারা যে আগে স্ট্রিট গার্ল ছিল সেই সূত্রটি ঠিকমতো ব্যবহার করেনি। তিনি মনে করেন খুনি নিশ্চয়ই তাদের সাথে যোগাযোগ রেখেছিল। ক্লেইন মনে মনে হাসেন, কারণ তিনি জানেন যে অ্যাবিস বা শয়তান পাথুয়ের একজন অতিপ্রাকৃত অপরাধীর পক্ষে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে কেবল চোখের দেখাতেই কাউকে চিনে নেওয়া সম্ভব। ক্লেইন লক্ষ্য করেন যে স্ট্যান্টন এবং কাসলানার মতো অভিজ্ঞ ব্যক্তিরা চুপচাপ শুনছেন। আলোচনার শেষ পর্যায়ে ক্লেইন এমন এক প্রস্তাব দেন যা পুরো ঘরকে স্তব্ধ করে দেয়। তিনি গত ২০ বছরের ব্যাকলুন্ড এবং পুরো রাজ্যের অমীমাংসিত সিরিয়াল কিলিং বা ধারাবাহিক খুনের রেকর্ড দেখতে চান। অন্য গোয়েন্দারা প্রথমে এর গুরুত্ব বুঝতে না পারলেও স্ট্যান্টন ক্লেইনের এই চিন্তাধারার প্রশংসা করেন। ক্লেইনের এই প্রস্তাবের পেছনে ছিল তার সুগভীর যৌক্তিক বিশ্লেষণ এবং অতি প্রাকৃত জ্ঞান। তিনি জানেন যে খুনি এখন সিকোয়েন্স 6 থেকে সিকোয়েন্স 5-এ যাওয়ার চেষ্টা করছে। অতিপ্রাকৃত জগতের অ্যাক্টিং মেথড বা অভিনয়ের পদ্ধতি অনুযায়ী সিকোয়েন্স 7 স্তরে থাকাকালীন এই খুনিকে অবশ্যই ধারাবাহিক খুনের মাধ্যমে তার পোষণ বা অতিপ্রাকৃত পানীয় হজম করতে হয়েছে। ২০ বছর হল একজন মানুষের জন্য এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার একটি অত্যন্ত যৌক্তিক সময়সীমা। ক্লেইন হিসেব করেন যে মানুষ যদি বেশি বৃদ্ধ হয়ে যায় তবে পোষণ হজম করা এবং পরবর্তী স্তরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে, যা থেকে উন্মাদনা তৈরি হতে পারে। বর্তমানে এই খুনি অনেক বেশি সতর্ক এবং সে ভবিষ্যৎবাণী বা ট্র্যাকিংকেও ফাঁকি দিতে সক্ষম। কিন্তু ২০ বছর আগে যখন সে তার অপরাধ জীবন শুরু করেছিল তখন সে নিশ্চয়ই আজকের মতো এত দক্ষ বা সাবধান ছিল না। ক্লেইনের ধারণা অনুযায়ী সেই ফেলে আসা শুরুর দিকের কোনো ছোট ভুলই হতে পারে আজকের এই শক্তিশালী অপরাধীকে ধরার একমাত্র সূত্র। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকলুন্ডের একটি শান্ত ও কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা। নিজের অ্যাক্টিভিটি রুমের একটি আরাম কেদারায় বসে আছেন ক্লেইন। আগুনের ফায়ার প্লেস থেকে আসা উষ্ণতা পুরো ঘরটিকে একটি আরামদায়ক রূপ দিয়েছে, যা ক্লেইনের হাতে থাকা রহস্যময় নথিপত্রগুলোর সাথে একদমই মানানসই নয়। এই নথিপত্রগুলো কিছুক্ষণ আগেই মহান গোয়েন্দা ইসেনগার্ড স্ট্যান্টনের সহকারী ক্লেইনের কাছে পৌঁছে দিয়ে গেছেন। আজকের সকালটা ক্লেইনের জন্য বেশ সাফল্যের ছিল। যখন তিনি একটি চমৎকার আইডিয়া দিয়েছিলেন তখন কাসলানা অবিলম্বে দাবি করেছিলেন যে তারও একই ধরনের তথ্য প্রয়োজন। অন্যদিকে স্টুয়ার্ট তো ক্লেইনের শান্ত এবং সংযত স্বভাব দেখে আগে থেকেই মুগ্ধ ছিলেন, কিন্তু ক্লেইন যে এতটা অসাধারণ দুঃখ হতে পারেন তা তিনি কল্পনাও করতে পারেননি। স্ট্যান্টন নিজেও ক্লেইনকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে ব্যাকলুন্ডের গোয়েন্দা মহলে তার ব্যাপক জানাশোনা রয়েছে। তিনি সত্যিই একজন বিশ্বস্ত মানুষ, কারণ রাতের আধার নামার আগেই তিনি পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য ক্লেইনের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। ক্লেইন তার পরবর্তী পরিকল্পনার কথা ভাবছিলেন। আগামী ট্যারোট ক্লাবের বৈঠকে তিনি দ্য ওয়ার্ল্ড পরিচয় লিটল সানের কাছ থেকে সিকোয়েন্স 6 ডেভিলের বৈশিষ্ট্য এবং তাদের ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানতে চাইবেন। আগে তিনি এসব ঝামেলায় জড়াতে চাননি বলে এই বিষয়ে তথ্য সংগ্রহ করেননি, কিন্তু এখন যখন তিনি সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তখন সব রকম প্রস্তুতি রাখাটাই বুদ্ধিমানের কাজ। অন্তত যখন বিপদ সামনে আসবে তখন যেন তিনি বুঝতে পারেন ঠিক কি ঘটছে। গ্যাসের বাতির আবঝা আলোয় ক্লেইন মনোযোগ দিলেন লোয়েন কিংডমের গত ২০ বছরের অমীমাংসিত ধারাবাহিক হত্যাকাণ্ডের নথিতে। তালিকায় মামলার সংখ্যা দেখে তিনি কিছুটা অবাকই হলেন। প্রত্যাশার চেয়ে অনেক কম মামলা এখানে নথিভুক্ত করা হয়েছে। পুরো ব্যাকলুন্ডে মাত্র 4টি এবং অন্যান্য শহর মিলিয়ে 5টি। সব মিলিয়ে গত ২০ বছরে মাত্র 9টি বড় ধরনের ধারাবাহিক খুনের ঘটনা অমীমাংসিত রয়ে গেছে। ক্লেইন এর পেছনে একটি যৌক্তিক কারণ খুঁজে পেলেন। যদিও এই পৃথিবীতে এখনও ডিএনএ বা আধুনিক গোয়েন্দা প্রযুক্তির সেই স্তরের বিকাশ ঘটেনি, তবুও সম্রাটের প্রবর্তিত আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট ইনভেস্টিগেশন ইতিমধ্যেই একটি প্রাথমিক রূপ পেয়েছে। তার ওপর রয়েছে বিয়ন্ডারদের অবিশ্বাস্য সব ক্ষমতা, যেমন প্রেতাত্মার সাথে কথা বলা বা মিডিয়ামশিপ, দিব্য দৃষ্টি বা ডিভিনেশন এবং স্বপ্নে প্রবেশের ক্ষমতা। সাধারণ কোনো খুনের মামলায় পুলিশ গির্জার বিয়ন্ডার টিমের সাহায্য সচরাচর নেয় না, কিন্তু ধারাবাহিক খুনের মতো ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়ায় বলে তারা বিয়ন্ডারদের ব্যবহার করতে দ্বিধা করে না। আর এই বিয়ন্ডারদের সরাসরি হস্তক্ষেপের কারণেই অমীমাংসিত মামলার সংখ্যা এত কম। ক্লেইন এক এক করে মামলাগুলো বিশ্লেষণ করতে শুরু করলেন। হাতে পর্যাপ্ত তথ্য না থাকায় তিনি শুরুতে 2টি বিশেষ মামলা বেছে নিলেন যা বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিত হতে পারে এবং যেখান থেকে তদন্ত শুরু করা সম্ভব। প্রথম মামলাটি ছিল 4 বছর আগের। সেখানে 5 জন যৌনকর্মীকে হত্যা করা হয়েছিল, যাদের প্রত্যেকেরই একটি করে সন্তান ছিল এবং তারা সকলেই একা থাকতেন। হত্যার আগে তাদের ওপর নির্যাতন চালানো হলেও
সেখানে কোনো প্রকার যৌন মিলনের প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ তখন ধারণা করেছিল যে খুনি নিশ্চয়ই তাদের খুবই পরিচিত কেউ ছিল, না হলে শুধুমাত্র একজন সন্তান আছে এবং একা থাকেন এমন যৌনকর্মীদের আলাদা করে খুঁজে বের করা অসম্ভব। পুলিশ তাদের পরিচিতদের তালিকা এবং নিয়মিত কাস্টমারদের মধ্যে সন্দেহভাজনদের খুঁজলেও শেষ পর্যন্ত আসল খুনিকে ধরতে পারেনি। ক্লেইন নোভেতে লক্ষ্য করলেন যে সেই সময় গির্জার বিয়ন্ডারদের সাহায্য নেওয়া হয়েছিল, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। ক্লেইন ভাবছিলেন অ্যাবাইস বা অতল গহ্বর পথের বিয়ন্ডার ক্ষমতা দিয়ে হয়তো কোনো মহিলার চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা সম্ভব, কিন্তু তারা সিঙ্গল মাদার কিনা তা বোঝা তো রহস্যবিদ্যার সাধারণ নিয়মের বাইরে। খুনি কি ক্লেইনের মতোই ডিভিনেশন বা মিডিয়ামশিপ এড়াতে সক্ষম ছিল? হয়তো সেই সিরিয়াল কিলারের কাছে এমন কোনো অদ্ভুত বস্তু বা ক্ষমতা ছিল যা তাকে মিড সিকোয়েন্স নাইট হক বা পানিশারদের নজর থেকে আড়ালে রেখেছে। ক্লেইন নিজেকে খুনিদের মানসিকতায় বসিয়ে চিন্তা করতে শুরু করলেন এবং ভাবলেন প্রথম টার্গেট হিসেবে ব্যাকলুন্ডের 4টি মামলাকেই গুরুত্ব দেওয়া উচিত। দ্বিতীয় মামলাটি ছিল 11 বছর আগের। পরপর 4টি মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রথমে পুলিশ এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও পরে লাশের ধরন দেখে নিশ্চিত হওয়া যায় যে এটি একজন সিরিয়াল কিলারের কাজ। খুনি মূলত রাতে কাজ সেরে ফেরা সাধারণ মানুষদের লক্ষ্যবস্তু করত। তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা লুট করা হয়নি এবং ভিকটিমদের মধ্যে কোনো সাধারণ যোগাযোগও ছিল না। পুলিশের তদন্তে অনেক দেরি হয়ে গিয়েছিল, যা অপরাধের ক্লু খুঁজে পেতে বড় বাধা হয়ে দাঁড়ায়। ক্লেইন বুঝলেন সময় মতো স্পিরিট মিডিয়ামের সাহায্য নিলে হয়তো ভিকটিমদের আত্মা খুনির সন্ধান দিতে পারত, কিন্তু এই খুনি সম্ভবত ভিকটিমদের আত্মাকেও ধ্বংস করে ফেলেছিল, যার ফলে কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। তদন্তের এই পর্যায়ে শেষ করে ক্লেইন তার পরবর্তী পদক্ষেপ ঠিক করলেন। তিনি সরাসরি সামনে না এসে স্ট্যান্টন এবং স্টুয়ার্টের মাধ্যমে সন্দেহভাজনদের বর্তমান ঠিকানা এবং অবস্থা জোগাড় করবেন, যাতে সরকারি বিয়ন্ডারদের নজরে পড়তে না হয়। সব তথ্য হাতে এলে তিনি তার রহস্যময় ধূসর কুয়াশার উপরে বসে মেটাফিজিক্যাল ডিডাকশন বা অলৌকিক বিশ্লেষণ চালাবেন। রাত ঘনিয়ে আসার সাথে সাথে ক্লেইন মিন্স্ক স্ট্রিট ছাড়লেন। তার আজকের রাতের অন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। তিনি তুষক নদীর দক্ষিণ তীরের রোজ স্ট্রিটে অবস্থিত হারভেস্ট চার্চ বা ফসল কাটার গির্জায় যাবেন। সেখানে বিশপ উত্রাভাস্কির কাছ থেকে অ্যাপোথেকারি ফর্মুলা সংগ্রহ করা তার প্রধান লক্ষ্য। যাওয়ার আগে তিনি ডিভিনেশনের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে সেখানে কোনো বিপদ নেই। ক্লেইনের কাছে একজন অ্যাপোথেকারিকে নিজের দলে রাখা খুবই প্রয়োজনীয়। বিয়ন্ডার হিসেবে যে কোনো সময় আঘাত পাওয়া বা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, আর সে সময় একজন নির্ভরযোগ্য চিকিৎসক পাশে থাকা মানে বড় ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি। ইস্ট বড় হয়ে ছদ্মবেশ ধারণ করে স্টিম মেট্রোতে চড়ে তিনি নদীর ওপারে পৌঁছালেন। মেট্রো লাইনের অন্ধকার আর মাঝে মাঝে জ্বলে ওঠা গ্যাসের বাতির আলো তাকে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি করল। পাবলিক ক্যারেজে চড়ে তিনি যখন রোজ স্ট্রিটে পৌঁছালেন, তখন সোনালী রঙের সেই গির্জাটি সহজেই চোখে পড়ল। গির্জাটির দেওয়ালে খোদাই করা ছিল জীবনের পবিত্র প্রতীক, গম, ফুল আর বসন্তের জলের ধারা দিয়ে ঘেরা একটি শিশুর অবয়ব। ভেতরে আলো ছিল খুবই সামান্য এবং কোনো ভক্তের উপস্থিতিও ছিল না। ক্লেইন খুব সাবধানে পাশের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। তার মুখে তখন বিশেষ রঙের প্রলেপ দেওয়া, যাতে কেউ তাকে চিনতে না পারে। গির্জার একদম সামনে মোমবাতির আলোয় একজন বিশালদেহী মানুষকে বসে থাকতে দেখা গেল। লোকটির বয়স আনুমানিক 40 থেকে 50 বছরের মধ্যে। পরনে ব্রাউন রঙের যাজকের পোশাক। শুধু বসে থাকা অবস্থাতেই তাকে একটি ছোট পাহাড়ের মতো মনে হচ্ছিল, যা এক ধরনের মানসিক চাপ তৈরি করে। বিশপের টুপি পরা লোকটির চোখের কোণে এবং মুখে বলিরেখা ছিল স্পষ্ট। তিনি চোখ বন্ধ করে 2 হাত চিবুকের নিচে রেখে গভীর প্রার্থনায় মগ্ন ছিলেন। হঠাৎ তিনি চোখ খুললেন। তার চোখের মণি ছিল নীল রঙের। বিশপ নিচু কিন্তু শান্ত গলায় বললেন যে মাদার আর্থের গির্জা কাউকে প্রত্যাখ্যান করে না। তবে ক্লেইন কেন প্রধান দরজা দিয়ে আসেননি? ক্লেইন ছায়া থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন তিনিই বিশপ উত্রাভস্কি কিনা। বিশপ তাকে জানালেন যে তিনি ফাদার উত্রাভস্কি নামেই পরিচিত হতে পছন্দ করেন। ক্লেইন হেসে বললেন যে লোকটির উচ্চতা এবং নাম শুনেই বোঝা যায় তিনি ফেইসাক সাম্রাজ্যের মানুষ। ক্লেইন জানতে চাইলেন কেন তিনি ধরণী মাতার উপর বিশ্বাস স্থাপন করলেন। বিশপ উত্রাভস্কি তখন তার জীবনের এক রক্তক্ষয়ী ইতিহাস শোনালেন। তিনি ফেইসাক সাম্রাজ্যের ইন্ডাউ শহরের বাসিন্দা ছিলেন এবং একসময় একজন দুর্ধর্ষ জলদস্যু হিসেবে যুদ্ধ ও হত্যায় মেতে থাকতেন। কিন্তু একদিন তিনি ধরণী মাতার এক ধর্মপ্রচারকের দেখা পান এবং তার জীবনের মোড় ঘুরে যায়। তিনি বুঝতে পারেন জীবনের মূল্য এবং প্রতিটি প্রাণের মাধুর্য। নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি শপথ নেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ধরণী মাতার ধর্ম প্রচার করবেন। এই কথা বলতে বলতে বিশপ যখন উঠে দাঁড়ালেন, তখন ক্লেইন রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন। লোকটির উচ্চতা ছিল 2.2 মিটারেরও বেশি।
ফেইসাক সাম্রাজ্যের মানুষেরা এমনিতেই লম্বা হলেও উত্তরাভস্কি যেন প্রাচীন লোককথার কোনো দানব। ক্লেইন সরাসরি কাজের কথা এলেন। তিনি জানালেন যে তিনি অ্যাপোথেকারি ফর্মুলাটির কথা শুনেছেন এবং তার বিনিময়ে বিশপ কি সাহায্য চান তা জানতে চান। বিশপ কিছুক্ষণ চুপ থেকে ক্লেইনকে মেপে নিলেন। তিনি কিছুটা সংশয় প্রকাশ করেন যে ক্লেইন তার অনুরোধ পূরণ করতে পারবেন কিনা। ক্লেইন যখন বিস্তারিত জানতে চাইলেন তখন বিশপ চোখ বন্ধ করে এক ভয়ঙ্কর অনুরোধ করে বসলেন। তিনি চান যে ক্লেইন তাকে হত্যা করুন। একজন যাজক যিনি জীবনের মূল্য প্রচার করছেন, তিনি কেন নিজেকে শেষ করার অনুরোধ করবেন? এই রহস্যাবৃত উত্তরই ক্লেইনকে এক নতুন ধাঁধার সামনে দাঁড় করাল। গল্পের শুরুতেই আমরা দেখি হারভেস্ট চার্চের সেই শান্ত কিন্তু গাম্ভীর্যপূর্ণ পরিবেশে ক্লেইন মোরেত্তি এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিশপ উট্রাভাস্কি, যার বিশাল 2.2 মিটারের দেহটি যে কাউকেই আতঙ্কিত করার জন্য যথেষ্ট, তিনি ক্লেইনের সামনে এক অদ্ভুত এবং রহস্যময় অনুরোধ পেশ করেন। তিনি শান্তভাবে ক্লেইনকে বলেন তাকে হত্যা করতে। এই কথাটি শোনার পর ক্লেইন মোরেত্তি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান এবং তার মনে হাজারো প্রশ্নের উদয় হয়। ক্লেইন শুরুতে ভেবেছিলেন এটি হয়তো কোনো গভীর ষড়যন্ত্রের অংশ, কারণ একজন বিশপ কেন অপরিচিত কাউকে তাকে হত্যা করার জন্য অনুরোধ করবেন তা তার কাছে ছিল অকল্পনীয়। ক্লেইন রসিকতা করে বিশপকে বলেন যে রূপকথা বা পৌরাণিক কাহিনীতেও কেউ অতীতে ফিরে গিয়ে কাউকে হত্যা করতে পারে না এবং এই অসম্ভব কাজটি কেবল 7 দেবতার পক্ষেই করা সম্ভব। কিন্তু উট্রাভাস্কি যখন দীর্ঘ বিরতির পর চোখ মেলে ক্লেইনের দিকে তাকালেন, তখন তার চোখের দৃষ্টিতে এক গভীর বিষণ্ণতা এবং সত্যটা ফুটে উঠেছিল। তিনি ব্যাখ্যা করলেন যে তিনি তার বর্তমান শরীরকে নয়, বরং তার হৃদয়ের অন্তঃস্থলে লুকিয়ে থাকা সেই অন্ধকার সত্তাকে হত্যা করার কথা বলছেন, যা আজও মৃত নয়। উট্রাভাস্কি জানান যে তিনি অতীতে একজন হিংস্র যোদ্ধা ছিলেন, যিনি রক্তপাত এবং যুদ্ধ পছন্দ করতেন। যদিও তিনি পরবর্তীতে মাদার আর্থ চার্চে যোগ দিয়ে শান্তি এবং প্রচারের পথ বেছে নিয়েছেন, কিন্তু সেই পুরনো সত্তাটি আজও তার অবচেতনে বেঁচে আছে এবং প্রতিনিয়ত তার বর্তমান সত্তাকে পরাজিত করে দখল নেওয়ার চেষ্টা করছে। ক্লেইন মোরেত্তি, যিনি নিজেকে একজন ছদ্ম মনোবিজ্ঞানী হিসেবে মনে করতেন, তিনি প্রাথমিকভাবে বিষয়টিকে স্প্লিট পার্সোনালিটি বা দ্বৈত ব্যক্তিত্বের একটি মনস্তাত্ত্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করেন। তিনি বিশপকে পরামর্শ দেন যে তার সম্ভবত একজন দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন। কিন্তু উট্রাভাস্কি জানান যে বিষয়টি কেবল মানসিক অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি এর আগে মাদার আর্থ চার্চের ডক্টর সিকোয়েন্স বা প্রাচীন আমলের হিলিং পেস্টরদের সাহায্য নিয়েছিলেন। তারা পরীক্ষা করে দেখেছেন যে বিশপের এই সমস্যাটি আসলে অতিপ্রাকৃত শক্তির অপব্যবহারের ফলে নিয়ন্ত্রণ হারানোর বা লুজিং কন্ট্রোলের ঝুঁকির সাথে সরাসরি যুক্ত। যদি বিশপের সেই অতীতের হিংস্র সত্তাটি কোনোভাবে বর্তমান সত্তাকে পরাজিত করতে পারে, তবে বিশপ উট্রাভাস্কি নিশ্চিতভাবে একজন দানব বা মনস্টারে পরিণত হবেন, যা সাধারণ মানুষের জন্য হবে এক বিশাল আতঙ্ক। এই ভয়াবহ সংকট থেকে মুক্তির জন্য উট্রাভাস্কি একটি প্রাচীন এবং রহস্যময় উপায় খুঁজে বের করেছিলেন, যার জন্য কেবল একজন অত্যন্ত সাহসী এবং দক্ষ প্রয়োগকারীর প্রয়োজন ছিল। তিনি মাদার আর্থের আশীর্বাদে একটি প্রাচীন ড্র্যাগনের দেহাবশেষ থেকে তৈরি অত্যন্ত শক্তিশালী এবং রহস্যময় মোমবাতি সদৃশ একটি বস্তু লাভ করেন। এই বিশেষ আইটেমটি ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর আত্মার গভীরতম স্তরে অথবা স্বপ্নের একেবারে তলদেশে নিয়ে যেতে সক্ষম। সেখানে অতীতের সেই অন্ধকার সত্তাটি একটি বাস্তব রূপ ধারণ করে দৃশ্যমান হবে এবং তখন যুদ্ধের মাধ্যমে তাকে চিরতরে নির্মূল করা সম্ভব হবে। উট্রাভাস্কি বিশ্বাস করতেন যে সেই বিশেষ অবস্থায় যদি তার পুরনো সত্তাকে হত্যা করা যায়, তবে সে আর কখনো ফিরে আসবে না এবং তিনি মুক্তি পাবেন। তবে এই পুরো অভিযানটি ছিল জীবনঘাতী ঝুঁকিতে পূর্ণ। ক্লেইন যখন এই পদ্ধতির সীমাবদ্ধতা বা ঝুঁকির কথা বিশদভাবে জানতে চান, তখন বিশপ উট্রাভাস্কি তাকে অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করে দেন। তিনি বলেন যে যদিও মোমবাতিটি ব্যবহারকারীকে সচেতন রাখবে, কিন্তু স্বপ্নের বিভিন্ন স্তর তাকে বিভ্রান্ত করতে পারে। সেই অতীতের সত্তাটি স্বপ্নের সুযোগ নিয়ে ব্যবহারকারীকে ধোঁকা দিতে পারে এবং এমনকি তাকে হত্যাও করতে পারে। এছাড়া একটি নির্দিষ্ট সময়সীমা ছিল, মাত্র 5 মিনিট। 5 মিনিট পর সেই রহস্যময় বস্তুটি ব্যবহারকারীকে পুরোপুরি অচেতন করে দেবে এবং তার মন আর কখনো নিজের শরীরে ফিরে আসতে পারবে না। ফলে সে চার্চের একটি উৎসর্গীকৃত বলির মতো চিরস্থায়ীভাবে জড় পদার্থ বা ভেজিটেবলে পরিণত হবে। স্বপ্নের সেই গভীরতম স্তরে মৃত্যুবরণ করা মানে হল বাস্তব জগতেও মৃত্যুকে আলিঙ্গন করা। বিশপ আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিলেন যে তার সেই অতীতের সত্তা ক্লেইনের ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং কুশলী। তবে ক্লেইন এইসব ভয়ঙ্কর ঝুঁকি শুনেও পিছিয়ে যাননি। তিনি জানতেন
যে তিনি এমন একজন মানুষ যিনি স্বপ্নের মধ্যে বা আত্মিক যোগাযোগের সময় নিজের পূর্ণ সচেতনতা বজায় রাখার ক্ষমতা রাখেন। এমনকি যদি সেই রহস্যময় মোমবাতিটি তাকে অচেতন করার চেষ্টাও করে, তবুও তার কাছে ধূসর কুয়াশার উপরে চলে যাওয়ার মতো বিশেষ অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে, যা তাকে এক ধরনের ঐশ্বরিক নিরাপত্তা প্রদান করে। বিশপ উট্রাভাস্কি আগে একজন সাধারণ যাজক ছিলেন না। তিনি ছিলেন সিকোয়েন্স 6 পর্যায়ের একজন ডন প্যালাডিন। তার ক্ষমতাগুলো ছিল যুদ্ধের ময়দানে অত্যন্ত ভয়ানক এবং বিধ্বংসী। ক্লেইন যখন ডন প্যালাডিনদের ক্ষমতার কথা জানতে চাইলেন, তখন বিশপ বর্ণনা করেন যে তারা তাদের শরীরের চারপাশে প্রায় 40 থেকে 50 মিটার এলাকা জুড়ে ভোরের স্নিগ্ধ আলোর মতো এক বিশেষ ধরনের আভা বা আলো তৈরি করতে পারে। এই আলো কেবল মায়া বা বিভ্রাম দূর করতেই সক্ষম, বরং এর মাধ্যমে অশুভ আত্মা, ভূতপ্রেতগুলিকে দুর্বল এবং নির্মূল করা সম্ভব। তারা তাদের শরীরের চারপাশে ডন আর্মার বা ভোরের বর্ম তৈরি করতে পারে, যা ওজনে অত্যন্ত হালকা, কিন্তু এর প্রতিরক্ষা ক্ষমতা আধুনিক যে কোনো বর্মের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এছাড়া ডন প্যালাডিনদের সবচেয়ে বড় অস্ত্র হল তাদের হাতে তৈরি হওয়া সোর্ড অফ ডন বা ভোরের তলোয়ার। এই বিশালাকার তলোয়ারটি যেমন ধারালো, তেমনি এর প্রতিটি আঘাত পবিত্র শক্তির মাধ্যমে শত্রুকে ধ্বংস করতে সক্ষম। ডন প্যালাডিনদের আরেকটি বিশেষ ক্ষমতা হল হ্যারিকেন অফ লাইট বা আলোর ঘূর্ণিঝড় তৈরি করা, যা মুহূর্তের মধ্যে মানুষের শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। ক্লেইন দ্রুত মনে মনে হিসাব করে নিলেন যে ডন প্যালাডিনরা তার মায়া বা বিভ্রম তৈরির ক্ষমতার জন্য একটি বড় প্রতিবন্ধকতা হতে পারে, কারণ তাদের রহস্যময়তা কম হলেও শারীরিক আক্রমণ এবং প্রতিরক্ষা ক্ষমতা অনেক বেশি। পুরো অভিযানটি শুরু করার আগে ক্লেইন বিশপকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দিতে বললেন, যাতে তিনি নিশ্চিত হতে পারেন যে বিশপ কোনো মিথ্যা বলছেন না। তিনি চার্চ থেকে বেরিয়ে একটি নির্জন জায়গায় যান এবং দ্রুত তার সেই রহস্যময় ধূসর কুয়াশার উপরে পৌঁছে যান ডিভিনেশন বা গণনার জন্য। যখন গণনা থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেল যে এই অভিযানে ঝুঁকি থাকলেও তা সহ্য করার সীমার মধ্যে এবং সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, তখনই তিনি চার্চে ফিরে এসে বিশপের প্রস্তাব গ্রহণ করেন। বিশপ বিনিময়ে তাকে অ্যামোথেকেরি বা ওষুধ প্রস্তুতকারকের ফর্মুলা এবং একটি বিশেষ রহস্যময় বস্তু দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার কোনো বড় নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এরপর শুরু হয় চূড়ান্ত প্রস্তুতি। বিশপ তার পকেট থেকে মানুষের চামড়ায় মোড়ানো একটি ছোট এবং কুৎসিত মোমবাতি বের করেন, যার সোলতেটি ছিল ঘন আঁশযুক্ত এবং কালো রঙের। ক্লেইন অত্যন্ত ধূর্ত এবং সতর্ক ছিলেন। তিনি জানতেন যে এই রহস্যময় জগতে কোনো কিছুই শতভাগ নিরাপদ নয়। তাই তিনি চার্চের বিভিন্ন জায়গায় দিয়াশলাইয়ের কাঠি, কাগজের পুতুল, বিশেষ কবচ এবং আজিকের সেই জাদুকরী তামাটে হুইসেল নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখেন, যাতে স্বপ্নের ভেতরে কোনো অঘটন ঘটলে বাস্তবের শরীরেও নিরাপত্তা নিশ্চিত করা যায়। ক্লেইন যখন তার আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি দিয়ে সেই রহস্যময় মোমবাতিটি জ্বালালেন, মুহূর্তের মধ্যেই পরিবেশের শব্দ এবং দৃশ্য আমূল বদলে যেতে শুরু করল। তিনি বুঝতে পারলেন যে তিনি এখন আর বাস্তব জগতের চার্চে নেই, বরং প্রবেশ করেছেন মনের এক গভীর এবং অন্ধকার গোলকধাঁধায়। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিশপ উত্রাভস্কির শান্ত মুখটি হঠাৎ করে অত্যন্ত হিংস্র এবং ভয়ানক হয়ে উঠল। চারপাশের আলো এবং ছায়া দ্রুত পাল্টাতে লাগল, যেন এক কাল্পনিক যুদ্ধের ধ্বংসলীলা চোখের সামনে ফুটে উঠছে। স্বপ্নের একেবারে শেষ পর্যায়ে ক্লেইন দেখতে পেলেন যে বিশপ উত্রাভস্কি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং তার দেহ নিস্তেজ হয়ে আসছে। ক্লেইন তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে মুহূর্তেই বুঝতে পারলেন যে এই দৃশ্যটি আসলে একটি পেশাদার অভিনয় বা স্বপ্নের ভেতরে থাকা আরেকটি ভ্রান্ত স্বপ্ন, যা তাকে ধোঁকা দেওয়ার জন্য এবং বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে। তিনি জানতেন যে আসল ডন প্যালাডিনের সেই অন্ধকার ছায়াটি এখনও কোথাও ঘাপটি মেরে বসে আছে এবং তাকে খুঁজে বের করে নির্মূল করাই হল তার আসল উদ্দেশ্য। এই দীর্ঘ এবং জটিল মনস্তাত্ত্বিক লড়াইটি কেবল পেশি শক্তির যুদ্ধ ছিল না, বরং এটি ছিল নিজের চেতনা এবং সচেতনতা ধরে রাখার এক কঠিন অগ্নিপরীক্ষা। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেইন যখন নিজের পায়ের নিচের দিকে লক্ষ্য করল, সে দেখল যে সেই অদ্ভুত মানুষের চামড়ায় মোড়ানো মোমবাতিটি আর সেখানে নেই। তার পরিবর্তে সে কেবল একটি হালকা মিষ্টি ঘ্রাণ অনুভব করতে পারল, যা তার চারপাশের বাতাসকে আচ্ছন্ন করে রেখেছিল। বিশপ উত্রাভস্কির বিশাল দেহটি তার নিজেরই রক্তের পুকুরে নিথর হয়ে পড়েছিল। ক্লেইন এই দৃশ্য দেখে বিচলিত না হয়ে শান্তভাবে তার পকেট থেকে একটি দিয়াশলাইয়ের বাক্স বের করল এবং একটি কাঠি জ্বালাল।
ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক কাণ্ড ঘটল। আগুনের সেই ক্ষুদ্র স্ফিলিঙ্গটি জ্বলে ওঠার সাথে সাথেই মেঝেতে পড়ে থাকা সমস্ত রক্ত চোখের পলকে অদৃশ্য হয়ে গেল এবং বিশৃঙ্খল গির্জাটি মুহূর্তের মধ্যে আগের মতো পরিপাটি ও শান্ত হয়ে উঠল। বিশালাকার উত্রাভস্কি ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং ক্লেইনের দিকে তাকিয়ে একটি বিকৃত হাসি দিয়ে বলল যে তার ওপর কোনো কিছুই প্রভাব ফেলছে না। বিশপ তাকে বলতে থাকল যে ক্লেইন এই কঠিন কাজ করার সাহস দেখিয়েছে বলেই সে আজ বিপদে পড়েছে। সে ক্লেইনকে মারতে চায়নি, কিন্তু এখন পরিস্থিতি আর তার হাতে নেই। কথা বলার সময় গির্জার দুই পাশের মোমবাতিগুলো কাঁপতে শুরু করল এবং হঠাৎ করেই পুরো হলঘরটি এক অদ্ভুত উজ্জ্বলতায় ভরে গেল। এই আলোটি তীব্র ছিল না, বরং মনে হচ্ছিল ভোরের স্নিগ্ধ সূর্যের আলো গির্জার ভেতর ছড়িয়ে পড়েছে। ক্লেইন কোনো কথা না বলে তার হাতের দিয়াশলাইটি ছুঁড়ে দিল এবং নিজের গালের পেশি শক্ত করে একটি শব্দ উচ্চারণ করল, ব্যাং। সাথে সাথেই তার হাতের আঙুল থেকে একটি অদৃশ্য এয়ার বুলেট বা বাতাসের গুলি বেরিয়ে এলো এবং বিশপ উত্রাভস্কির বুকে প্রচণ্ড জোরে আঘাত করল। কিন্তু ক্লেইন অবাক হয়ে দেখল যে বিশপের শরীরে কোনো ক্ষতি হয়নি। সেই বিশালদেহী বিশপ ইতিমধ্যে তার সারা শরীরে এক সেট রূপালী বর্ম পরে ফেলেছে। এটি ছিল ডন আর্মার বা ভোরের বর্ম, যা তার হাত, বুক এবং মাথাকে পুরোপুরি ঢেকে রেখেছিল। ক্লেইনের এয়ার বুলেটটি সেই রূপালী বর্মের ওপর মাকড়সাঁ জালের মতো ফাটল তৈরি করলেও তা পুরোপুরি ভাঙতে পারল না, এবং আশ্চর্যজনকভাবে সেই ফাটলগুলো ধীরে ধীরে নিজে থেকেই সেরে উঠতে শুরু করল। ক্লেইন থেমে থাকল না। সে পরপর আরও দুটি এয়ার বুলেট ছুড়ল যাতে বিশপের প্রতিরক্ষা পুরোপুরি ভেঙে দেওয়া যায়। কিন্তু বিশপ উত্রাভস্কি তার হাতে থাকা বিশাল এবং প্রশস্ত একটি রেপিয়ার বা তলোয়ারটি ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে ক্লেইনের সেই অদৃশ্য গুলিগুলো ঠেকিয়ে দিল। এই তলোয়ারটি যেন আলোর ঘনীভূত রূপ ছিল। উত্রাভস্কি এক পা এগোতেই পুরো গির্জা কেঁপে উঠল। সে তার দুই হাতে ধরা তলোয়ারটি এমনভাবে ক্লেইনের ওপর চালিয়ে দিল যেন সে পুরো গির্জাটিকেই ধূলিসাৎ করে দিতে চায়। তলোয়ারের সেই প্রবল বাতাসের ঝাপটায় ক্লেইন প্রায় তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ক্লেইন বুঝতে পারল এই দানবীয় শক্তির সামনে লড়াই করা সহজ হবে না। সে চটজলদি পাশে লাফ দিল এবং মাটিতে গড়িয়ে নিজেকে বাঁচাল। উত্রাভস্কির তলোয়ারটি যখন গির্জার পাথুরে মেঝেতে আঘাত করল, তখন বড় বড় স্ল্যাবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং ফাটলগুলো চারদিকে বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ল। বিশপ যখন তলোয়ারটি মাটি দিয়ে টেনে নিয়ে অনুভূমিকভাবে ঘোরাল, তখন ক্লেইন তার আধ্যাত্মিক ষষ্ঠেন্দ্রিয় দিয়ে বিপদ টের পেল। সে বুঝল যে মাটিতে গড়িয়ে থাকা অবস্থায় এই আঘাত থেকে বাঁচা অসম্ভব। তাই সে দ্রুত হাতের তালু দিয়ে মাটিতে চাপ দিয়ে নিজেকে শূন্যে ভাসিয়ে দিল। তলোয়ারের আঘাতের ফলে তৈরি হওয়া প্রবল হাওয়া গির্জার বেঞ্চগুলোকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। কিন্তু ক্লেইন পাল্টা আক্রমণ করার আগেই বিশপ তার ঝোড়ো গতিতে আক্রমণ চালিয়ে যেতে লাগল। পরপর 7টি আঘাত হেনে বিশপ প্রমাণ করে দিল যে তার স্ট্যামিনা বা প্রাণশক্তি অফুরন্ত। সে খুব সাধারণ কিন্তু কার্যকরী তলোয়ার চালনা পদ্ধতি ব্যবহার করছিল। কখনো সোজা কোপ, কখনো আড়াআড়ি আক্রমণ, আবার কখনো সামনের দিকে সজোরে ধাক্কা দেওয়া। বিশপের তলোয়ারের পাল্লা ছিল অনেক বড়, যা ক্লেইনের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছিল। ক্লেইনকে এই সময়টা কেবল লাফিয়ে, গড়িয়ে আর দৌড়ে পালাতে হচ্ছিল। তাকে দেখে খুব অসহায় মনে হলেও সে মনে মনে এক গভীর পরিকল্পনা করছিল। সে আগেই গির্জার কোনায় কোনায় দিয়াশলাই ছুঁড়ে রেখেছিল এবং বেদির পাশের মোমবাতিগুলো তখনও জ্বলছিল। ক্লেইন এই আগুনগুলোকে ব্যবহার করে ফ্লেম ফ্ল্যাশ বা আগুনের মাধ্যমে দ্রুত স্থান পরিবর্তন করার সুযোগ খুঁজছিল। লড়াইয়ের মাঝেই ক্লেইন লক্ষ্য করল যে বিশপের তলোয়ার চালনার একটি বড় দুর্বলতা রয়েছে। তলোয়ারটি অনেক দীর্ঘ হওয়ার কারণে খুব কাছ থেকে লড়াইয়ের সময় এটি ব্যবহার করা কঠিন। এই সুযোগটি কাজে লাগানোর জন্য ক্লেইন বিশপের সোজা তলোয়ারের কোপ এড়িয়ে তার দুই পায়ের মাঝখান দিয়ে গড়িয়ে গেল। উত্রাভস্কি যেহেতু 2.2 মিটারেরও বেশি লম্বা ছিল, তাই তার দুই পায়ের মাঝে যথেষ্ট ফাঁকা ছিল। ক্লেইন সেখানে পৌঁছানোর সাথে সাথে পকেট থেকে একটি লম্বা কাগজের টুকরো বের করে সেটিকে একটি শক্ত ও ধারালো লাঠিতে রূপান্তরিত করল এবং বিশপের শরীরের নিচের অংশে এক মরণঘাতী আঘাত হানার চেষ্টা করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্লেইনের হৃৎপিণ্ড কেঁপে উঠল। তার মন তাকে সতর্ক করে দিল যে এটি আসলে একটি সুচতুর ফাঁদ। উত্রাভস্কি ইচ্ছে করেই তার প্রতিরক্ষা আলগা রেখেছিল যাতে ক্লেইনকে প্রলুব্ধ করা যায়। ক্লেইন মুহূর্তের মধ্যে তার গতিপথ পরিবর্তন করল এবং বিশপের পায়ের মাঝ দিয়ে সামনের দিকে লাফ দিয়ে তার পেছনে চলে গেল। ঠিক সেই মুহূর্তেই উত্রাভস্কি তার তলোয়ারটি সজোরে মেঝের পাথরে গেঁথে দিল এবং সেখান থেকে আলোর এক প্রবল ঝড় বা হারিকেন অফ লাইট তৈরি হল। এই ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে যেখানে ক্লেইন ছিল সেই জায়গার পাথরগুলো অদৃশ্য হয়ে গেল এবং মাটি 10 সেন্টিমিটার পর্যন্ত ক্ষয়ে গেল। বিশপের নিজের পায়ের রূপালী বর্মও এই আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল এবং তার চামড়া বেরিয়ে এলো। এটি ছিল বিশপের এক ভয়ঙ্কর কৌশল।
নিজের শরীরের সামান্য ক্ষতি মেনে নিয়ে শত্রুকে চিরতরে শেষ করে দেওয়া। ক্লেইন ততক্ষণে বিশপের পেছনে চলে গিয়েছিল এবং সে এই সুযোগটি হাতছাড়া করল না। সে শূন্যে নিজের শরীরকে ঘুরিয়ে নিয়ে বিশপের মাথার পেছনের দিকে লক্ষ্য করে পরপর দুটি এয়ার বুলেট ছুড়ল। আঘাতে বিশপের মাথার পেছনের বর্মটি ভেঙে চুরমার হয়ে গেল এবং তার মাথা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ল। ক্লেইন যখন শেষ আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে, উত্রাভস্কি হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে তার তলোয়ারটি পেছনের দিকে সজোরে ঘোরাল। তলোয়ারের গতি এতই বেশি ছিল যে ক্লেইনের কোনো পালানোর পথ ছিল না। ক্লেইন তার পকেট থেকে একটি সাধারণ কাগজের টুকরো বের করে সেটিকে ঢাল হিসেবে সামনে ধরল। আশ্চর্যজনকভাবে সেই কাগজ আর তলোয়ারের সংঘর্ষে এক ধাতব শব্দ তৈরি হল এবং ক্লেইন ছিটকে দূরে গিয়ে পড়ল। তার হাতের কাগজটি ছিন্ন ভিন্ন হয়ে থাকলেও সে একটি দিয়াশলাইয়ের আগুনের সাহায্যে আবার অদৃশ্য হয়ে গেল এবং গির্জার অন্য প্রান্তে একটি শিখার মধ্যে আবির্ভূত হল। ক্লেইন এরপর একটি কাগজের চাবুক তৈরি করল যা আগুনের শিখায় জ্বলছিল। সে দূর থেকে বিশপকে আক্রমণ করতে শুরু করল। যদিও বিশপ তার তলোয়ার দিয়ে সেই চাবুকটি ধ্বংস করে দিচ্ছিল, কিন্তু এটাই ছিল ক্লেইনের আসল উদ্দেশ্য। সে তার আঙুল তুড়ি বাজিয়ে মেঝের আগুনকে উস্কে দিল, যা বিশপের অরক্ষিত পায়ের দহন তৈরি করল। বিশপের বর্মটি নিজে থেকে সেরে উঠলেও তার গতি ছিল অত্যন্ত ধীর। তবে পায়ের পোড়া ক্ষত নিয়েও বিশাল দানবটি একটি দ্রুতগামী স্টিম ট্রেনের মতো ক্লেইনের দিকে তেড়ে এল। বিশপ যখন তার তলোয়ার দিয়ে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে চূড়ান্ত আক্রমণ করল, তখন মনে হচ্ছিল ক্লেইন আর বাঁচবে না। ক্লেইনের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু পরক্ষণেই দেখা গেল সেগুলো আসলে আসল শরীর নয়, বরং কাগজের পুতুল বা পেপার ফিগারিন। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ক্লেইন উত্রাভস্কির পেছনে আগুনের কুণ্ডলী থেকে বেরিয়ে এল। সে তার পকেট থেকে একটি দিয়াশলাইয়ের বাক্স বিশপের দিকে ছুঁড়ে দিল, যেন সে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে চায়। বিশপ যখন সেই বাক্সটি থেকে বাঁচার জন্য লাফ দিল, তখন ক্লেইন আবার তার আঙুল দিয়ে তুড়ি বাজাল। কিন্তু এবার কোনো আগুন জ্বলে উঠল না, বরং বের হয়ে এলো এক শক্তিশালী এয়ার বুলেট। বিশপ বুঝতে পেরেছিল যে ক্লেইন তাকে ধোঁকা দিয়েছে। তুড়ি বাজানোর মাধ্যমে ক্লেইন কেবল আগুন নয়, এয়ার বুলেটও নিয়ন্ত্রণ করতে পারত। এই অদৃশ্য গুলিটি বিশপের মাথার সেই অরক্ষিত অংশে আঘাত করল যা আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। বিশপের খুলি ফেটে রক্ত আর মগজ বেরিয়ে এলো। সে অস্ফুট স্বরে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার বিশাল দেহটি গির্জার মেঝেতে আছড়ে পড়ল। ক্লেইন শান্তভাবে আরও কয়েকবার তুড়ি বাজিয়ে বিশপের মাথায় আরও এয়ার বুলেট ছড়ল, যাতে তার মৃত্যু নিশ্চিত হয়। সব শেষে সে দিয়াশলাইয়ের বাক্সে আগুন ধরিয়ে বিশপের বিশাল দেহটিকে আগুনের কবরে পাঠিয়ে দিল। এই যুদ্ধের মাধ্যমে ক্লেইন প্রমাণ করল যে শারীরিক শক্তি যতই বিশাল হোক না কেন, বুদ্ধি এবং নিখুঁত পরিকল্পনার কাছে তা হার মানতে বাধ্য। চারদিকের জগৎ ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল এবং ক্লেইন তার স্বচ্ছ মনের জোরে এই কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে এলো। সে যখন পেছনে তাকাল, দেখল সেই বিশাল শরীরটি আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে এবং পুরো পরিবেশটি বিলীন হয়ে যাচ্ছে। এটি ছিল এক অদ্ভুত এবং রোমহর্ষক অভিজ্ঞতার সমাপ্তি। ক্লেইন তার নিজের সাহসিকতা এবং জাদুকরী দক্ষতার সমন্বয়ে এই অসম যুদ্ধে জয়ী হয়। প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত হিসাব করা। বিশপের ডন আর্মার যখন তাকে প্রায় অপরাজেয় করে তুলেছিল, তখন ক্লেইন তার প্রতিটি এয়ার বুলেটকে ব্যবহার করেছিল বর্মের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে। আগুনের মাধ্যমে তার এই অদৃশ্য হওয়া বা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার ক্ষমতা তাকে বড় বড় আঘাত থেকে রক্ষা করেছে। বিশপের সেই হারিকেন অফ লাইট যখন গির্জার মেঝে ধ্বংস করে দিচ্ছিল, ক্লেইন তখন কেবল তার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের আধ্যাত্মিক সংকেত অনুসরণ করেছিল। বিশপ উত্রাভাস্কি একজন দক্ষ যোদ্ধা হওয়া সত্ত্বেও ক্লেইনের বহুমুখী ক্ষমতার কাছে হার মানতে বাধ্য হন। ক্লেইনের হাতে থাকা সাধারণ কাগজ যখন ধাতুর মতো শক্ত হয়ে ওঠে বা তুড়ি বাজানোর মাধ্যমে যখন অদৃশ্য গুলি বের হয়, তখন বোঝা যায় যে এই জগতে ক্ষমতার সীমাবদ্ধতা কেবল কল্পনার ওপর নির্ভর করে। গল্পের শেষে আমরা দেখি ক্লেইন যখন গির্জার সেই কাল্পনিক স্তর থেকে বেরিয়ে আসে, তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। সে জানত যে এই যুদ্ধ কেবল তার ক্ষমতার পরীক্ষা ছিল না, বরং তার ধৈর্যেরও পরীক্ষা ছিল। বিশপের সেই বিশাল তলোয়ারের প্রতিটি কোপ ছিল মৃত্যুর সমান, কিন্তু ক্লেইন প্রতিটি মুহূর্তে তার ভারসাম্য বজায় রেখেছিল। গল্পের শুরুতেই আমরা দেখি সেই অদ্ভুত মায়াবী আবেশ ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং ক্লেইন আবারও তার নিজের হাতে সেই রহস্যময় মোমবাতিটি দেখতে পাচ্ছেন। মোমবাতিটির সলতে ছিল কুচকুচে কালো, আর তার শিখা থেকে এক ধরনের ফ্যাকাশে সাদা আলো বিচ্ছুরিত হচ্ছিল।
কিছুক্ষণ আগে গির্জার ভেতরে ডন প্যালাডিনের সাথে যে বিধ্বংসী লড়াই চলেছিল তার সমস্ত চিহ্ন যেন জাদুকরীভাবে মুছে গেছে। ভেঙে যাওয়া মেঝে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গির্জার বসার বেঞ্চ কিংবা কেটে ফেলা মোমবাতি সবই যেন যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে এসেছে। ক্লেনের সামনে থাকা বিশপ উত্রাভস্কি এখন আর যুদ্ধের পোশাকে নেই, বরং তিনি সামনের একটি বেঞ্চে অত্যন্ত ক্লান্তভাবে বসে আছেন। তার মাথা ছিল 2 হাতের তালুর ভেতর লুকানো এবং তার সারা শরীর থেকে দরদর করে ঘাম ঝরছিল। ঘামের তীব্রতা এতই বেশি ছিল যে তার পায়ের নিচের মেঝে পুরোপুরি ভিজে গিয়েছিল। ক্লেন যখন হাতে থাকা সেই অদ্ভুত মোমবাতিটি নিভিয়ে দিলেন, তখন বিশপ হঠাৎ শিউরে উঠে মাথা তুললেন। তার সেই বৃদ্ধ এবং বলিরেখা পড়া মুখটি তখন চোখের জলে ভেজা ছিল, কিন্তু সেই চোখের দৃষ্টিতে কোনো বিষাদ ছিল না, বরং ছিল এক গভীর আনন্দ এবং স্বচ্ছতা। বিশপের সেই দীর্ঘদেহী বিশাল শরীরে আগে যে আধ্যাত্মিক ভার বা গাম্ভীর্য ছিল তা যেন এখন পুরোপুরি উধাও হয়ে গেছে। ক্লেনের মনে হচ্ছিল তিনি যেন কোনো এক নবজাতক শিশুর দিকে তাকিয়ে আছেন, যার চোখের জল নতুন জীবনের বারতা দিচ্ছে। বিশপ উত্রাভস্কি মৃদু হেসে ক্লেনের দক্ষতার প্রশংসা করলেন। তিনি জানালেন যে ক্লেন তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি দক্ষ, কিন্তু ক্লেন খুব শান্তভাবে এর উত্তর দিলেন। তিনি বললেন যে তিনি কেবল আগাম প্রস্তুতি নিয়েছিলেন এবং প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জানতেন বলেই এই জয় সম্ভব হয়েছে। ক্লেন মনে মনে ভাবছিলেন যে একজন প্রস্তুত জাদুকর আর একজন অপ্রস্তুত জাদুকরের মধ্যে যে পার্থক্য থাকে তা যুদ্ধের ফলাফল বদলে দেওয়ার জন্য যথেষ্ট। বিশপ তখন তাদের পূর্বের চুক্তি অনুযায়ী পুরস্কারের কথা তুললেন। তিনি ক্লেনকে একটি অ্যাপোথেকারি ফর্মুলা দেওয়ার পাশাপাশি একটি রহস্যময় অলৌকিক বস্তু বা মিস্টিক্যাল আইটেম বেছে নেবার সুযোগ দিলেন। বিশপ প্রথমে একটি সিরিঞ্জ বা তুনিরের মতো দেখতে একটি বস্তু দেখালেন। তিনি ব্যাখ্যা করলেন যে এই যন্ত্রটি দিয়ে নিজের শরীর থেকে এক টিউব রক্ত বের করে রাখা যায় এবং যুদ্ধের চরম মুহূর্তে সেই রক্ত আবারও শরীরে প্রবেশ করানো সম্ভব। এতে করে শরীরের সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়, সব আঘাত সেরে ওঠে এবং শক্তি, গতি ও ভারসাম্য বহু গুণ বেড়ে যায়। কিন্তু এর একটি ভয়াবহ সীমাবদ্ধতা ছিল। রক্ত বের করে নেওয়ার পর পরবর্তী 12 ঘণ্টা শরীর প্রচণ্ড দুর্বল থাকে এবং এই সময়ে আবারও রক্ত প্রবেশ করালেও কোনো লাভ হয় না। এমনকি এটি সপ্তাহে একবারের বেশি ব্যবহার করলে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে পারে এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে। ক্লেন একজন বিয়ন্ডের হিসেবে জানতেন যে মানসিক ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি, তাই এই ঝুঁকির কথা শুনে তিনি বেশ চিন্তিত হয়ে পড়লেন। এরপর বিশপ দ্বিতীয় বিকল্প হিসেবে একটি সাধারণ পিতলের চাবি দেখালেন, যার নাম মাস্টার কি। এই চাবিটি দিয়ে যে কোনো সাধারণ তালা তো খোলা যায়ই, এমনকি কিছু অলৌকিক শক্তিসম্পন্ন তালাও খোলা সম্ভব। যেখানে কোনো দরজা বা তালা নেই, সেখানেও এই চাবিটি ব্যবহার করে বাস্তব জগতের বাইরের একটি পথ তৈরি করা সম্ভব। বিশপ নিজেই এটি প্রমাণ করে দেখালেন যখন তিনি গির্জার দেয়ালের গায়ে চাবিটি ঘুরিয়ে দেয়াল ভেদ করে বাইরে চলে গেলেন এবং আবার ফিরে এলেন। ক্লেন যখন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলেন, বিশপ হাসিমুখে বললেন যে এটি বহন করলে ব্যক্তি মাঝে মাঝে এলোমেলোভাবে পথ হারিয়ে ফেলতে পারে। ক্লেন একজন সিয়ার বা ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে নিজের আধ্যাত্মিক ক্ষমতার উপর আস্থা রেখে মাস্টার কিটি গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন, যাতে তার মানসিক স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। যদিও ক্লেনের সেই অদ্ভুত মোমবাতিটি পাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বিশপ সেটি নিজের কাছেই রেখে দিলেন। ক্লেইন মাস্টার কিটি হাতে নিয়ে একটি কয়েন দিয়ে ভাগ্য গণনা করে নিশ্চিত হলেন যে বিশপ তাকে কোনো মিথ্যা কথা বলেননি। এরপর তিনি নিজেই দেয়ালের ওপর চাবিটি প্রয়োগ করে দেখলেন যে তিনি সত্যিই গির্জার বাইরের একটি নির্জন ও কর্দমাক্ত এলাকায় পৌঁছে গেছেন। কিছুক্ষণ পর বিশপ উত্রাভস্কি একটি পুরনো চামড়ার কাগজে লেখা অ্যাপোথেকারি ফর্মুলাটি ক্লেনের হাতে তুলে দিলেন। ফর্মুলাটিতে ফ্লাইং ইউনিকর্নের শিং এবং রয়্যাল জেলিফিশের ভেনাম ক্রিস্টালের মতো অত্যন্ত বিরল উপাদানের কথা উল্লেখ ছিল। বিশপ এই পুরো ঘটনাটিকে ধরিত্রী মাতা বা মাদার আর্থের আশীর্বাদ বলে মনে করছিলেন। ক্লেন যখন গির্জা থেকে বিদায় নিলেন, তখনই মাস্টার কিয়ের কুপ্রভাব শুরু হল। তিনি সোজা পথে যাওয়ার বদলে বারবার পথ হারিয়ে ফেলছিলেন এবং অদ্ভুতভাবে একই জায়গায় ফিরে আসছিলেন। শেষ পর্যন্ত তাকে একটি কাঠের লাঠির সাহায্যে ডাউজিং পদ্ধতি ব্যবহার করে সঠিক পথ খুঁজে নিতে হল। বাড়িতে ফিরে তিনি ফর্মুলাটি এবং চাবির ক্ষমতা সম্পর্কে আরও নিশ্চিত হলেন। পরদিন সকালে ক্লেন গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টনকে একটি চিঠি লিখে 4 বছর আগের কিছু পুরনো খুনের মামলার তথ্য চাইলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তার প্রতিবেশী মিস্টার এবং মিসেস স্যামারের সাথে দেখা হল।
যারা একটি বল নাচের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেখান থেকে তিনি জানতে পারলেন যে মিসেস মেরি সফলভাবে ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলে যোগ দিয়েছেন এবং ব্যাকল্যান্ডের সামাজিক পরিমণ্ডলে বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে। ক্লেইন মেরির সাফল্যে তাকে অভিনন্দন জানান এবং নিজের রহস্যময় জীবনের পাশাপাশি এই সাধারণ সামাজিক খবরাখবরগুলো বেশ গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে থাকেন। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকল্যান্ডের সেই পরিচিত ধোঁয়াশাচ্ছন্ন আর কুয়াশা ঘেরা পরিবেশ, যেখানে ক্লেইন, মরিয়ার্টি এবং লুকে সামার নিজেদের মধ্যে এক বিশেষ আলোচনায় মগ্ন ছিলেন। ক্লেইন কিছুটা কৌতুক মেশানো স্বরে আশা প্রকাশ করেন যে হিবার্ট হল এবং স্যার ডার্স শ হয়তো ব্যাকল্যান্ডের আকাশে আবারও সেই হারিয়ে যাওয়া নীল রং এবং উজ্জ্বল সূর্যের আলো ফিরিয়ে আনতে সক্ষম হবেন। লুকে সামার, যিনি নিজে ব্যাকল্যান্ডের বায়ুদূষণ কমানোর লক্ষ্যে গঠিত স্যুট রিডাকশন অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য, তিনি ক্লেইনের কথায় এক গভীর দীর্ঘশ্বাস ফেলেন। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনের কথা উল্লেখ করেন, যা সেই সময়ের সমাজের প্রতিফলন ছিল। তিনি বলেন যে নিজের বাড়ির ফায়ারপ্লেসে আগুন জ্বালানো প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা এবং আইনত অধিকার হতে পারে, কিন্তু একটি পরিষ্কার আকাশ এবং নির্মল বাতাস সবার জন্যই অনেক বেশি কাম্য ও প্রয়োজনীয়। তাদের এই কথোপকথন যখন চলছিল, তখনই মেরি নামের এক চরিত্রের প্রসঙ্গ আসে, যার জন্য দ্রুত সাহায্যের প্রয়োজন ছিল, এবং লুকে সামার একটি ভাড়ার গাড়িতে করে তার গন্তব্যের দিকে রওনা হন। এর ঠিক পরেই স্টেলিন সামার অত্যন্ত গর্বের সাথে ক্লেইনকে একটি আসন্ন রাজকীয় ভোজসভার কথা জানান। এই ভোজসভাটি সাধারণ কোনো আয়োজন ছিল না, কারণ সেখানে ব্যাকল্যান্ড ডিস্ট্রিক্ট বা সরাসরি রাজ্য থেকে পার্লামেন্ট সদস্যদের উপস্থিত থাকার প্রবল সম্ভাবনা ছিল। ক্লেইন অত্যন্ত মার্জিত এবং বিনীতভাবে সেই ভোজসভার জাঁকজমক ও বিশালতা কল্পনা করে তাদের সাথে বিদায় বিনিময় করেন। তারা চলে যাওয়ার পর ক্লেইন যখন নিজের কাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই একটি গাঢ় সবুজ ইউনিফর্ম পরা ডাক পিয়ন তার বাড়ির লেটার বক্সে একটি চিঠি দিয়ে যান। ক্লেইন তার কাছে থাকা এক গুচ্ছ চাবির মধ্য থেকে পিতল রঙের একটি সাধারণ চাবি বেছে নেন। এটি ছিল তার বিশেষ মাস্টার কি, যা দিয়ে তিনি খুব সহজেই লেটার বক্সটি খোলেন এবং নিজের নামে আসা সংবাদপত্র ও কাঙ্ক্ষিত চিঠিটি সংগ্রহ করেন। এই চিঠিটি পাঠিয়েছিলেন অভিজ্ঞ গোয়েন্দা আইজেনগার্ড স্ট্যান্টন। স্ট্যান্টন অতীতে ঘটে যাওয়া কিছু অমীমাংসিত এবং অত্যন্ত রহস্যময় ধারাবাহিক হত্যাকাণ্ডের তথ্য শেয়ার করার জন্য ক্লেইন এবং কাসলানার মতো আগ্রহী গোয়েন্দাদের এটি লিখেছিলেন। এই চিঠির মাধ্যমে জানা যায় যে তদন্তের সূত্র ধরে 4টি প্রধান সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাহিনী ছিল বেশ করুণ এবং অদ্ভুত। সে ছিল এক কিশোর, যার মা নিজেই ছিলেন একজন নির্যাতিতা, এবং সেই কিশোর ছিল তার একমাত্র সন্তান। পুলিশ তাকে প্রথম দিকে প্রধান সন্দেহভাজন মনে করলেও তদন্তে উঠে আসে যে প্রায় 6 মাস আগে ইস্ট বরোর একটি গ্যাং সংঘর্ষে সে মারাত্মকভাবে আহত হয়ে একটি চ্যারিটি হাসপাতালে মারা গেছে। ক্লেইন, যিনি নিজে একসময় পুনরুত্থানের এক অলৌকিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন, তিনি কিশোরটির মৃত্যুর বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেন। ক্লেইন তার মনে মনে ভাবেন যে যদি কিশোরটির মৃতদেহ পুড়িয়ে না ফেলা হতো বা দাহ না করা হতো, তবে তিনি হয়তো তার কবর খুঁড়ে পরীক্ষা করে দেখতেন যে সে আসলেই মৃত নাকি অন্য কোনো উপায়ে ফিরে এসেছে। বাকি সন্দেহভাজনদের মধ্যে একজন নিয়মিত তার ঠিকানা পরিবর্তন করছিল, একজন দেউলিয়া হয়ে ইস্ট বরোতে আশ্রয় নিয়েছিল এবং অন্যজন এখনও একটি সাধারণ মুদি দোকান চালিয়ে জীবন ধারণ করছিল। ক্লেইন তার পরবর্তী পদক্ষেপ হিসেবে গোয়েন্দা স্টুয়ার্টকে একটি চিঠি লেখেন এবং তাকে এই সন্দেহভাজনদের ওপর অত্যন্ত সতর্কভাবে নজর রাখার নির্দেশ দেন। ক্লেইন তার চিঠিতে বিশেষভাবে সতর্ক করে দেন যে এই খুনিরা অত্যন্ত নিষ্ঠুর, পাশবিক এবং আক্রমণাত্মক প্রকৃতির হয়ে থাকে, তাই তাদের খুব কাছে না গিয়ে একজন সাধারণ প্রতিবেশীর ছদ্মবেশে তাদের দৈনন্দিন কাজকর্ম পর্যবেক্ষণ করাই হবে বুদ্ধিমানের কাজ। ক্লেইন স্টুয়ার্টের কাছ থেকে তাদের সাম্প্রতিক মানসিক অবস্থা সম্পর্কে জানতে চান। তিনি জানতে চান তারা কি বর্তমানে খুব বেশি খিটখিটে মেজাজের হয়ে উঠেছে, তারা কি নিজেদের ঘরের মধ্যে সবসময় বন্দি রাখতে পছন্দ করছে বা অকারণে অন্যের ওপর চড়াও হচ্ছে কিনা। ক্লেইন এই অদ্ভুত আচরণের সূত্রটি পেয়েছিলেন দ্য সান নামক উৎসের কাছ থেকে। তিনি জানতেন যে ডেভিল পথের অনুসারীরা প্রতিটি হত্যাকাণ্ডের পর এক ধরনের রক্তপিপাসু এবং উন্মত্ত অবস্থায় থাকে, যতক্ষণ না তারা তাদের পরবর্তী শিকার খুঁজে পায়। এরপর গল্পের পটভূমি পরিবর্তিত হয়ে এমপ্রেস বোরোর কাউন্ট হলের বিলাসবহুল প্রাসাদে চলে যায়। সেখানে কাউন্ট হল এবং তার বড় ছেলে হিবার্ট হল রাজনৈতিক ক্ষমতা এবং ভবিষ্যৎ প্রভাব বিস্তার নিয়ে এক গভীর আলোচনায় ব্যস্ত ছিলেন। কাউন্ট হল কেন হিবার্টকে ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলে যোগ দেওয়ার জন্য জোরাজুরি করছিলেন তা হিবার্ট প্রথমে ঠিকভাবে বুঝতে পারেননি। হিবার্ট ভেবেছিলেন
তার বাবা হয়তো বায়ু দূষণ সংক্রান্ত নতুন কোনো আইন বা নীতি প্রণয়নে নিজেদের প্রভাব ঘাটাতে চান। কিন্তু কাউন্ট হল তাকে বুঝিয়ে বলেন যে যদিও তিনি নিজে কয়লা ও ইস্পাত কনসোর্টিয়ামের দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার, তবুও বায়ু দূষণ রোধ করাটা বর্তমান সময়ের এক অনিবার্য সামাজিক ও রাজনৈতিক প্রবণতা। কাউন্ট হলের মতে শুধুমাত্র লর্ডস সভার সদস্য হওয়া বা একটি অভিজাত উপাধি থাকাই রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য যথেষ্ট নয়। আসল ক্ষমতা এবং প্রভাব আসে অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সক্রিয় অংশগ্রহণ থেকে। তিনি আরও বলেন যে ভবিষ্যতে সমাজ যখন আরও আধুনিক হবে তখন স্পষ্ট বিশেষাধিকারগুলো ধীরে ধীরে কমে যাবে এবং মানুষের বাণিজ্যিক অবস্থান ও রাজনৈতিক দক্ষতাই সম্মানের প্রধান মাপকাঠি হয়ে উঠবে। তিনি হিবার্টকে এক অমূল্য পরামর্শ দেন, যে কোনো বিষয়ে ব্যক্তিগত দক্ষতা না থাকলেও অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি পেশাদার দল গঠন করে এবং তাদের বিশেষজ্ঞ মতামত শুনে সিদ্ধান্ত নেওয়াই হল প্রকৃত নেতৃত্বের গুণ। এই পুরো আলোচনার সময় সুজি নামের গোল্ডেন রিট্রিভার কুকুরটি ঘরের এক কোণে অলসভাবে শুয়ে সব শুনছিল। আলোচনা শেষ হলে সুজি চুপি চুপি অড্রে হলের আর্ট স্টুডিওতে গিয়ে সব কিছু হুবহু বলে দেয়। অড্রে বুঝতে পারেন যে তার বাবা এবং ভাই আসলে ব্যাকলন্ডের অসহনীয় দুর্গন্ধ এবং দূষণ কমানোর একটি পরোপকারী পরিকল্পনা নিয়ে কথা বলছেন। তবে অড্রের মনে অন্য একটি সামাজিক দুশ্চিন্তা কাজ করছিল। তিনি চেয়েছিলেন ইস্ট বোরো এবং ডক এরিয়ার শ্রমিকদের শোচনীয় জীবনযাত্রা নিয়ে উচ্চবিত্ত সমাজে আলোচনা শুরু করতে, কিন্তু তিনি অত্যন্ত আক্ষেপের সাথে লক্ষ্য করেন যে অভিজাত সমাজের মানুষরা, পার্লামেন্ট সদস্যরা বা উচ্চপদস্থ কর্মকর্তারা এসব প্রান্তিক মানুষের সমস্যা নিয়ে কথা বলতে মোটেও আগ্রহী নন। অড্রে অনেক চেষ্টা করেও সামাজিক অনুষ্ঠানগুলোতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করতে পারছিলেন না। সোমবার বিকেলে ক্লেইন তার দৈনন্দিন কাজ শেষে আবাসে ফিরে আসেন এবং ট্যারোট ক্লাবের সভার প্রস্তুতি শুরু করেন। তিনি তার রহস্যময় পদ্ধতিতে 4 কদম ঘড়ির কাঁটার বিপরীতে হেঁটে গ্রে ফগের বা ধূসর কুয়াশার উপরে নিজের আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করেন। সেখানে তিনি দ্য ওয়ার্ল্ড নামক তার একটি ছদ্মবেশ তৈরি করেন এবং আজকের সভায় এক নতুন সদস্যের আগমনের জন্য সব কিছু গুছিয়ে নেন। ঘড়িতে 3টে বাজার সাথে সাথে ক্লেইন রহস্যময় লাল নক্ষত্রগুলোর সাথে সংযোগ স্থাপন করেন। আজকের নতুন সদস্য ছিলেন ফোর্স ওয়াল, যিনি দ্য ম্যাজিশিয়ান হিসেবে পরিচিত। ফোর্স হঠাৎ করে নিজেকে এই বিশাল কুয়াশাচ্ছন্ন প্রাসাদ এবং প্রাচীন ব্রোঞ্জ টেবিলের সামনে আবিষ্কার করে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ভেবেছিলেন সেখানে উপস্থিত ঝাপসা অবয়বগুলো হয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোনো অতিপ্রাকৃত সত্তা। তবে তিনি দ্রুতই নিজের ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন এই যুক্তি দিয়ে যে যেহেতু তিনি নিজে সিকোয়েন্স 9 হয়েও এখানে ডাক পেয়েছেন, তাই বাকি সদস্যরা হয়তো তার ভাবনার মতো একেবারেই অপরাজেয় কিছু নন। অড্রে হল বা জাস্টিস তাৎক্ষণিকভাবে নতুন এই সদস্যের উপস্থিতি খেয়াল করেন এবং তার পরিচয় জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন। অড্রে তার তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে বোঝার চেষ্টা করেন যে এই নতুন সদস্য আসলে কে। তিনি লক্ষ্য করেন যে এই ব্যক্তি একজন নারী এবং তার চুলের রং ও কথা বলার ধরন দেখে তাকে চেনার চেষ্টা করেন। অড্রে স্মরণ করেন যে কিভাবে মিস্টার হ্যাংড ম্যান একসময় তার উচ্চারণের ধরন দেখে তাকে একজন অভিজাত হিসেবে শনাক্ত করেছিলেন। তাই তিনিও এখন নতুন সদস্যের উচ্চারণ এবং বিশেষ শব্দের ব্যবহার নিয়ে অত্যন্ত সতর্ক হয়ে ওঠেন। অড্রে অত্যন্ত মার্জিতভাবে উঠে দাঁড়িয়ে মিস্টার ফুলকে অভিবাদন জানান এবং তারপর নতুন সদস্যের দিকে তাকিয়ে হাসি মুখে তার পরিচয় জানতে চান। এভাবেই ট্যারোট ক্লাবের এই রহস্যময় সভাটি এক নতুন মোড় নিতে শুরু করে।